আপনারা সবাই আমার সালাম নেবেন, সংগ্রামী শুভেচ্ছা। এবং আপনারা যে আমাকে এত বড় সম্মান দিয়েছেন, সবাই এখানে এসেছেন কথা শুনতে। কক্সবাজারের সকলে গুরুত্বপূর্ণ মানুষ, সকলে বুঝতে পারছি। এবং খুবই ভালো ভালো গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা করেছেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। তো আমাকে এই কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। আমি আসলে খুব সুস্থও নই, কিন্তু তারপরে আমি এই মিটিংটা কিছুতেই বাদ দিতে চাই নাই। আমার পরশুদিন একটা অপারেশন আছে, আপনাদের কাছে আমি দোয়ার দরখাস্ত রইল সবার কাছে। তো আমি গিয়ে পরশুদিন আমাকে আবার হাসপাতালে ভর্তি হতে হবে। তো এখানে আসার পেছনে বড় একটা কারণ হলো এই যে যারা আমার বন্ধুরা যারা এখানে এটা অর্গানাইজ করেছেন তারা অত্যন্ত প্রিয়, এবং যে কথা তারা বলেছেন এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে একটা বুদ্ধিবৃত্তিক আলোচনা ছাড়া আমরা যদি চিন্তার জগতের মধ্যে একটা পরিবর্তন না ঘটাতে পারি, আমরা সত্যিকার অর্থে বাংলাদেশে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও আমরা একটা সঠিক পথ বা আমাদের জনগণের পক্ষে রাজনৈতিক বিকাশের জন্যে সঠিক অভিমুখটা আমরা আবিষ্কার করতে পারবো না, আমরা ধরতে পারবো না, বুঝতেও পারবো না। এবং 5 জুলাই গণঅভ্যুত্থানে কিন্তু আমি মোটা দাগে, যেটা আমার কথা আপনারা শুনেছেন, আমি কিছু রিপিট করবো না, কিন্তু মোটা দাগে আমি যে কথা বলতে চাই এটা কিন্তু ব্যর্থ হয়েছে। ব্যর্থ মানে কোন অর্থে ব্যর্থ হয়েছে? অভ্যুত্থানটা ব্যর্থ হয়নি। অভ্যুত্থানের যেই পরিণতি, তার যে আন্তরিক পরিণতি, তার যে যুক্তিসঙ্গত পরিণতি, সেখানে সে পৌঁছাতে পারেনি। এখন কেন পৌঁছাতে পারে নাই, এটার একটা সহজ, আপনারা যারা সাধারণত রাজনীতি যেভাবে কথা বলি, আমরা এটা ষড়যন্ত্র দিয়ে ব্যাখ্যা করি সাধারণত, যে হ্যাঁ ষড়যন্ত্র করেছে। হ্যাঁ ঠিকই, কিছু কিছু মানুষ অবশ্যই আপনার একটা পরামর্শ দিয়েছে ছাত্রদের, হতে পারে যে আমাদের ফরমান জারি করে নতুন অন্তর্বর্তীকালীন সরকার পূর্ণ ক্ষমতা সম্পন্ন দরকার নেই। আমাদের কি দরকার? আমাদের দরকার শেখ হাসিনার ফ্যাসিস্ট যে সংবিধান আছে, এই সংবিধানের অধীনে একটা সরকার গঠন, এবং আমরা শপথ নেব তারই নিয়োগপ্রাপ্ত যে প্রেসিডেন্টের কাছে, এবং আমাদেরকে রক্ষা করবে শেখ হাসিনারই নিয়োগপ্রাপ্ত সেনাবাহিনীর জেনারেলরা। কথাটা খেয়াল করবেন, যেটা তুষার আমার বন্ধু, আমার কমরেড, আমার সহকর্মী, তিনি খুব সুন্দর করে আপনার ব্যাখ্যা করেছেন। আজকে বিএনপির যে রাজনীতি, সে রাজনীতি যদি এটা বুঝতে না পারে যে ঘটনাটা কি ঘটেছে এবং যেটা ঘটছে, এটা সম্পর্কে আমি কিছুদিন আগে একটা কথা বলেছি যে মূলত বিএনপির রাজনীতি সম্পর্কে যদি আমরা স্পষ্ট না হই এবং আমরা যে সজ্ঞান না হই, বিশেষত বিএনপি নিজে যদি সজ্ঞান না হয়, আমরা কিন্তু সজ্ঞানে বাংলাদেশকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছি। কারণ জুলাই গণ অভ্যুত্থান কোনোভাবেই ব্যর্থ হবে না, হতে পারে না। আপনি দেখেছেন এখানে যে শহীদরা, তাদের শহীদ পরিবার এখানে আছে, হাজারের বেশি তারা নিজেদেরকে আত্মত্যাগ করেছেন, বহু পঙ্গু হয়ে বসে আছেন, হাসপাতালে এখনও কাতরাচ্ছেন। যদি কেউ মনে করেন যে জনগণের যে অভিপ্রায়টা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ব্যক্ত হয়েছে, আপনার সেই ইতিহাসের গতি চাকাটা ফিরিয়ে দেবেন, এটা কিন্তু পাকিস্তানিরও পারে নাই। মনে আছে কিনা আপনাদের? পাকিস্তানও পারে নাই। খালি তার যে সে সময় তার ইতিহাসের ঘটনাটা আমাদের এখন থেকে পৃথক মাত্র। তখন আমরা সিম্পলি চেয়েছিলাম একটা প্রাদেশিক সাহিত্য শাসন, আর কিছু চাইনি। এটা দেয় নেই। তার পরিণতি কী হয়েছে? তার পরিণতি হয়েছে শেষ পর্যন্ত বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা হতে হয়েছে, এবং আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। হয়তো এটা আমাদের জন্য একটা আল্লাহর তরফ থেকে, এটা হয়তো এক ধরনের বরকত বলতে পারি, আমরা সাপে বড় বলতে পারি না, যেভাবে ইচ্ছা। কিন্তু আমরা একটা স্বাধীন রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমরা এখন খাড়া, আমরা লড়ছি। এবং একটা দেশ যেখানে আমাদের সত্যিকার অর্থে ধর্মীয় বিরাট কোনো পার্থক্য না, একটা হোমোজেনিয়াস কমিউনিটি, আমাদের সংস্কৃতি পরস্পরের খুবই কাছাকাছি, আমরা বাংলার সংস্কৃতির অন্তর্গত। ইসলাম এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্ম, এবং ইসলামের যে মহিমার দিক আছে, তার যে ইতিবাচক দিক আছে, এটা যদি আমরা ক্রিটিক্যালি তাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট করি, মানে আমরা যদি সত্যিকার অর্থে ধর্মতত্ত্বের অভ্যন্তরে জ্ঞানের এবং প্রজ্ঞার যেই
প্রস্তাবনাগুলো রয়েছে ইসলামের, এটাকে যদি আমরা আত্মস্থ করতে পারি, এবং আত্মস্থ করতে পারলে আমরা কিন্তু খুব সহজে একটা শক্তিশালী জনগোষ্ঠী হিসেবে হাজির হব। এবং যে বঙ্গোপসাগরের যে ভূরাজনীতির কথা বলছেন, সেই বঙ্গোপসাগরের উপর আমাদের আধিপত্য অতি সহজে প্রতিষ্ঠিত হবে। পূর্ব শর্ত হচ্ছে আমাদেরকে একটা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে হাজির হতে হবে। এবং যেই গণ অভ্যুত্থানটা ঘটে গেছে, এর মূল যে মর্ম সেটা হলো জাতিবাদের যুগ শেষ হয়ে গেছে। পুরনো আমলে বাঙালি জাতিবাদ, মুসলমান জাতিবাদ, হিন্দু জাতিবাদ, এই দিন বাংলাদেশে শেষ। ভারত কিন্তু পিছিয়ে পড়েছে আমাদের তুলনায়। আমরা এখন একটা নিজেদেরকে কি করব, একটা রাজনৈতিক জনগোষ্ঠী আকারে গঠন করব। এই গঠন করার মানেটা কি? কেন এটা রাজনৈতিক জনগোষ্ঠী? প্রথমত, রাজনৈতিক জনগোষ্ঠী সকল প্রকার জাতিবাদের বিরোধী, কারণ সেটা জনগণকে বিভক্ত করে এবং একটা শক্তিশালী জনগোষ্ঠী হিসেবে হাজির হওয়ার ক্ষেত্রে বড় ধরনের বাধা তৈরি করে। তার বড় প্রমাণ সম্প্রতি আপনারা দেখেছেন আদিবাসী বনাম তথাকথিত স্যাটলার বাঙালি বিতর্ক। এই দেশে ক্ষুদ্র জাতিসত্তা আছে, এই দেশে সংখ্যালঘু আছে বা সনাতন ধর্মাবলম্বীরা আছে, তারা কিন্তু এই রাজনৈতিক জনগোষ্ঠীর অন্তর্গত, তার বাইরে না। তাকে বাইরে রেখে আপনি কোনো রাজনৈতিক জনগোষ্ঠী করতে পারবেন না। ফলে বাঙালি জাতিবাদ যেরকম নিন্দনীয়, সে একই অর্থে তথাকথিত ধর্মীয় জাতিবাদ, সেটা হিন্দু হোক কিন্তু মুসলিম হোক, এটাও সমান নিন্দনীয়। রাজনৈতিক জনগোষ্ঠী আকারে গড়ে তোলার ক্ষেত্রে এটা একটা বড় ধরনের বাধা হয়ে দাঁড়াবে। সেখানে কি হতে হবে? সেখানে ইসলামের যে প্রস্তাবনাগুলো ছিল, ইসলামের যে তার যে মহিমা, তার যে পলিটিক্যাল প্রস্তাবনা, সে পলিটিক্যাল প্রস্তাবনা মনোযোগের সঙ্গে আমাদেরকে খেয়াল করতে হবে। যদি জিজ্ঞাসা করেন সে প্রস্তাবনা কি, আমাকে সে প্রস্তাবনা ইসলামের প্রস্তাবনা 1971 সালের ঘোষণার মধ্যে দিয়ে হাজির হয়ে গেছে। আপনারা কি জানেন? কেউ আপনারা কি স্বাধীনতার ঘোষণা বলে কিছু জানেন? শুনেছেন যে 72-এর সংবিধান আর স্বাধীনতার ঘোষণা দুটো আলাদা জিনিস? আপনারা জানেন ওটা, ঠিক আছে। তাহলে ওই স্বাধীনতার ঘোষণাটা কিন্তু ইসলামী ঘোষণা। সাম্য কি ইসলামের আদর্শ না? আপনারা কি একমত নাকি? ভেরি গুড। এটা হচ্ছে ফিলোসফিক্যালি ধর্মতত্ত্বকে বোঝা। তারপরে কি বলছি? মানবিক মর্যাদা, এটা ইসলামের আদর্শ। এরপরে সামাজিক ন্যায় বিচার, ইসলামের আদর্শ। তো আমরা তো 71 সালে ঘোষণার মধ্যে দিয়ে অলরেডি একটা ইসলামিক রাষ্ট্রের কথা বলে ফেলছি রে ভাই, বলে ফেলছি কিনা? যদি বলে থাকি তাহলে তো নতুন করে ইসলামী রাষ্ট্র কায়েম করার কথাটা বলবার দরকার নেই। এরা কেন এটা বলে? কারণ তারা দিল্লির দ্বারা তারা ফান্ডেড, দিল্লির দ্বারা প্রণোদিত, বিভক্ত করতে চায় সমাজকে। হিন্দু, মুসলমান, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, মুসলমান, এভাবে ভাগ করতে যায়। দরকার তো নেই। আপনি আজকে সারা পৃথিবীতে যখন আধুনিক রাষ্ট্রকে মানেন, তথাকথিত রাষ্ট্রের সার্বভৌমত্ব মানেন, আপনি তো খ্রিস্টান। এটা তো খ্রিস্টান থিওলজি থেকে এটা আসছে। গির্জার সভারেন, গির্জার সভারেন্টি গেছে রাজার সভারেন, রাজার সভারেন্টি গিয়ে এটা পরবর্তীকালে কী হয়েছে যে রাষ্ট্র সভারেন। তারপরে তো রাষ্ট্রের সার্বভৌমত্বের কথা বলেন, ইসলাম তো এটা মানবে না, ইসলাম তো এটা মানবে না। আমি কিসের রাষ্ট্রের সার্বভৌমত্ব? আমি তো আল্লাহর কাছে আত্মসমর্পণ করে বসে আছি, আমি তো একমাত্র সভারেন্টি আল্লাহকে মানি। আপনি কিসের সার্বভৌমত্বের কথা বলছেন? ইসলাম যদি মানে একটা মাত্র দাবি সে মানতে পারে, সেটা গণ সার্বভৌমত্ব। কেন গণ? কারণ ইসলামে কিন্তু গণ মানে কি? গণ মানে রুহানি সত্তা একটা কমিউনিটির, তার যে স্পিরিচুয়াল এলিমেন্ট, তার যে স্পিরিচুয়াল কালেকটিভ, তার যে একত্রিত থাকা, তার যে আঠা, এটাকে বলা হয় গণ সার্বভৌমত্ব। আমার কথাটা পরিষ্কার? এখন গণসহ যদি ভাগ বাদ দিয়া আপনি যদি রুহানিয়াত বলেন, ভালো, কোনো অসুবিধা নেই। আপনি যদি গণ খেলাফত বলেন, কোনো সমস্যা নেই। শব্দ নিয়ে তর্ক নেই, কনসেপ্ট নিয়ে তর্কটা আছে। কনসেপ্টটা ব্যবহার করেন, কনসেপ্টটা বুঝেন। আমার যদি গণসার্বভৌমত্ব কঠিন লাগে, কেন আমি গণসার্বভৌমত্বের কথাটা বলেছিলাম যেহেতু তথাকথিত আধুনিক রাষ্ট্রের বইপত্র যারা পড়াশোনা করছে, বড় বড় আইনের বই পড়েছে, তারা শব্দটা সম্পর্কে পরিচিত। এটাকে ইংরেজিতে বলে পপুলার সভারেন্টি, ইংরেজিতে বলে পপুলার সভারেন্টি। এটা কেনই বলতে হয়েছে আমাকে তখন? বলতে হয়েছে এই কারণে যে
গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ সামষ্টিকভাবে নিজেকে বর্তমান করে, প্রত্যক্ষ দেখা যায় তাকে জনগণকে। তখন সে যখন শহীদ হয়, এই যে স্পিরিচুয়াল যে রুহানিয়তের কথা বললাম, যে গণরুহানিয়ত, এই গণরুহানিয়তের যে প্রেরণায় সে শহীদ হতে চায়, তার জীবন তুচ্ছ হয়ে যায়, গুলির সামনে সে সাইদের মতো 2 হাত তুলে দাঁড়ায়। একদম জনগণ কিন্তু তার পরবর্তীতে ঠেকাতে পারে পৃথিবীতে কোনো শক্তি নেই, এমনকি সৈনিকদের বন্দি করে নলও তারপরে কিন্তু ঘুরে গিয়েছে। দয়া করে বুঝতে চেষ্টা করবেন, এই গণ অভ্যুত্থান শুধু ছাত্র জনতার নয়, এই গণ অভ্যুত্থান একই সঙ্গে আমাদের সৈনিকদের। ফলে যারা যদি মনে করে এই যে রুহানিয়াত যেটা প্রকাশিত হলো, এই ইসলামী রুহানিয়াতের যে অসাধারণ সুন্দর অভূতপূর্ব একটা রূপ আমরা বাংলাদেশে দেখেছি, আপনি কি এটাকে ফিরে নিতে পারবেন? 5ই আগস্টে ফিরে নিতে পারবেন? আমার কথাটা যদি কোনো মুমিন এখানে থাকে, পারলে অস্বীকার করেন। তাহলে এইখানে এই কালেকটিভ স্পিরিট যেটা এসছে, এটাকে বলে গণসার্বভৌমত্ব। এখন গণসার্বভৌমত্বের সঙ্গে রাষ্ট্রের সার্বভৌমত্বের কী পার্থক্য? আকাশ পাতাল পার্থক্য। কারণ রাষ্ট্র হলো সভারেন্টি, রাষ্ট্রের কাছে থাকে, রাষ্ট্র যা ইচ্ছে তা করতে পারে। এই যে আপনারা কি বঙ্গোপসাগরী আমরা বলছি না, কথা আলোচনা করতে পারছি, এই চকরিয়া অঞ্চল, এখান থেকে কক্সবাজার থেকে শুরু করে সমস্ত পেয়ারা বন, এটা কি রাষ্ট্রের নামে ধ্বংস হয় নাই? আপনারা কি ধ্বংস করেন নাই? রাষ্ট্রের নামে করেন নাই। যদি জনগণের থাকতো, এই দেশের জনগণ, এই অঞ্চলের জনগণের নিয়ন্ত্রণে থাকতো পেয়ারা বন, আজকে কোনো গাছ কাটতে পারতেন যেটা 1000 বছর ধরে গড়ে উঠেছে এখানে? আজকে সুন্দরবন চলে গেছে, সাফ করে ফেলছেন এখানে কি জন্য? চিংড়ি চাষ করার জন্য। চিন্তা করেন আপনাদের গণসার্বভৌমত্ব না বুঝলে কী অবস্থা খেয়াল করেন। আপনারা চিংড়ি চাষ করছেন, কাকে করতে দিছেন? লুটেরাদের করতে দিছেন। বাইরে থেকে এসে আপনাদের অঞ্চলে কি লবণ পানি ঢুকায় চিংড়ি চাষ করছে, পেয়ারাবনগুলো কেটে দিচ্ছে। আর যখন বন তুফান হয়েছে, আপনারা লাশ হয়েছেন, আপনারা মারা গেছেন। বুঝতে পারছেন গণসার্বভৌমত্ব কাকে বলে? রাষ্ট্রের সার্বভৌমত্ব না, গণসার্বভৌমত্ব। যদি গণসার্বভৌমত্ব থাকতো, আপনি কি পারতেন রাষ্ট্রের নামে এই চিংড়ি বনগুলো নিয়ে যেতে? বাইরে থেকে লোক, কোনো খবর নাই, এখান থেকে আইসা একটা ব্রিফকেস হাতে সে চিংড়ি চাষ করতেছে, আর আপনার লবণ পানি ঢুকে ধ্বংস করে দিচ্ছে। সেই চিংড়ি সে বিক্রি করতেছে বিদেশে। 1 প্লেট চিংড়ি যদি নিউ ইয়র্কে কেউ খেয়ে থাকেন $8, তার পেছনে বাংলাদেশের কম করে হলে $2000 ধ্বংস হয়েছে, রাষ্ট্রের নামে ধ্বংস হয়েছে। এখন গণসার্বভৌমত্ব বুঝেছেন? এটা একটা সিম্পল শব্দ নয়। আবার এর সঙ্গে যখন বলেছি কি, একই সঙ্গে বলেছি যে কালেকটিভ, যে আমাদের সামষ্টিক রুহানি শক্তি, জনগণের সামষ্টিক রুহানি শক্তি, তার যে স্পিরিচুয়াল, তার যে পাওয়ার, এই স্পিরিচুয়াল পাওয়ার সমস্ত আইনের ঊর্ধ্বে। পৃথিবীর কোনো আইন এটাকে দমন করতে পারে না, কারণ গণ অভ্যুত্থানটা কোনো আইন মেনে হয় নাই। গণসার্বভৌমত্ব কায়েম হবে জনগণের আদেশের দ্বারা। যখন সামরিক আইন হয়, তখন ফরমান দিয়ে আপনার রাষ্ট্র চালান না? আপনারা ফরমান দিয়ে রাষ্ট্র চালান। সামরিক শাসক এসে কী বলে? আজকে থেকে সংবিধান স্থগিত হওয়ার পরে তারপর কী বলে? সে ফরমান দিয়ে, আদেশ দিয়ে চালায়। তাহলে আপনি এত বড় গণ অভ্যুত্থান করলেন, আপনি আদেশ দিয়ে চালাতে পারবেন না? এটা হলো নাকি? তারপরে সামরিক শাসকরা কী করে? রিট্রোঅ্যাক্টিভলি আবার তারা সংবিধানকে কী করে? পুনরুজ্জীবিত করে। তারপরে একটা কিংস পার্টি বানায়। ভাইরা, এটা বোনরা মনোযোগ দিয়ে শোনেন। তারপরে কি বলে? তারা একটা কিংস পার্টি বানায় ইলেকশনে যায়। সেই ইলেকশনে তারা তাদের লোককে কিন্তু জয়ী করে আইনা ওই সংবিধানের 142 অনুচ্ছেদ, এটা 2/3 ভোটে রিট্রোঅ্যাক্টিভলি বৈধ করে যে আমি যে সামরিক অভ্যুত্থান করেছি, অন্যায় কাজ করেছি, অবৈধ কাজ করেছি, এটাকে সে তখন বৈধ করে। ঠিক আছে? এখন ছাত্রদেরকে কিংস পার্টির কাহিনী শোনায়। তুষার কথা শুনলেন? ছাত্রদেরকে কিংস পার্টির কাহিনী শোনায়।
আবার বলে যে ছাত্রদের নাকি রাজনীতি করার দরকার নেই। আচ্ছা আমি একটু জিজ্ঞাসা করি, আপনাদের ছেলেমেয়েরা যখন 21 বছর বয়স হয়, আপনার বাবারা যারা আমার তো বয়স্ক আছেন, আপনাকে ছেলে বিয়ের জন্য চিন্তা করেন না? বিয়ে দিলে বাচ্চা হবে না? তো সে রাজনীতি পার্টি করতে পারবে না কেন? কি সমস্যা তার? তাহলে এইসব ননসেন্স কথাবার্তা বলবেন না। অবশ্যই তাদের রাজনৈতিক দল গড়বার সম্পূর্ণ অধিকার আছে। কী ধরনের রাজনৈতিক দল তারা গড়তে চায় সে ব্যাপারে আপনারা প্রস্তাব করতে পারে, আমরা আলোচনা করতে পারি, কেমন? ওকে, এখন খেয়াল করেন কী কী তর্কগুলো শুরু হয়েছে। কিছু তুষার আলোচনা করেছে, আমি কিছু অ্যাড করছি তুষার বক্তব্যের সঙ্গে। প্রথম হলো তারা বলতেছে 72-এর সংবিধান বাতিল করা যাবে না। কেন কেন যাবে না? আপনাদের কাছে কি ভালো কোনো যুক্তি আছে? 72-এর সংবিধান কি আপনারা প্রণয়ন করছেন? 72 সালে বাংলাদেশের জনগণ প্রণয়ন করছে কি বলুন? কারা করছে? কে? পাকিস্তানিরা করেছে। ভাই কথা সহজ করে বলেন। 1972-এর সংবিধান যারা প্রণয়ন করেছে, এত যে দরদ আজকে বিএনপির, এটা করেছে পাকিস্তানিরা। তার মানে কি? লিগালি পাকিস্তানি। তারা নির্বাচিত হয়েছিল LFOR অধীনে, লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার। সেনাবাহিনী লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার বানাইছে। লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের অধীনে তারা কি করলো? তারা গেল নির্বাচনে, গিয়ে পাকিস্তানি হিসেবে নির্বাচিত, পাকিস্তানের গণপরিষদের সংবিধান প্রণয়ন করবার দায়িত্ব নিয়ে। তো এই পাকিস্তানিরা 1972 সালে ফিরে এসে কি করলেন? তারা নিজেদেরকে বাংলাদেশের গণপরিষদের সদস্য ঘোষণা করে দিলেন। আমরা শুধু ঘোষণা করে ক্ষান্ত করেন নাই, তারা মুক্তিযুদ্ধের বিরোধী একটা সংবিধান দিয়েছে। মুক্তিযুদ্ধের বিরোধী। মুক্তিযুদ্ধে আমরা কি বলেছিলাম? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আর তারা কি দিলেন? বাঙালি জাতিবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র। বাঙালি জাতিবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র আর গণতন্ত্র। গণতন্ত্র রাষ্ট্রটা বলা দরকার পড়ে না, তিনটা। এই তিনটার মধ্যে সমাজতন্ত্র প্লাস জাতিবাদ, ইহাকে ফ্যাসিজম কহে। এটা হিটলারও করছিল একই তত্ত্ব, এটা মুসলিনিও করেছিল একই তত্ত্ব। তাহলে আমরা একটা ফ্যাসিস্ট সংবিধান 1972 সালে আমরা কায়েম করেছি। তার সঙ্গে যুক্ত করেছি ইন্ডিয়ার রাজনীতি। সেটা কি? ভারতের রাজনীতি কী ছিল? এই উপমহাদেশ থেকে ইসলাম নির্মূল করা। উপমহাদেশ থেকে আপনি ইসলাম নির্মূল করে দিবেন, তো আপনি ঢুকালেন কি? ঢুকালেন আপনি ঢুকালেন ধর্মনিরপেক্ষতা। আরে ভাই, আমরা কি গর্ধব? গণতান্ত্রিক রাষ্ট্র মাত্রই ধর্মনিরপেক্ষ, তার আলাদা কিছু লাগে না। গণতন্ত্র মানে কি? এটা কি ধর্মীয় রাষ্ট্র নাকি? গণতান্ত্রিক রাষ্ট্র মাত্রই ধর্মনিরপেক্ষ। তো আপনি আলাদা করে ধর্মনিরপেক্ষতা রাখার মানে খুব সিম্পল, আপনি লড়াই শুরু করেছেন এই দেশের মুসলমানদের বিরুদ্ধে। ইসলাম নির্মূল করবেন কার পক্ষে? দিল্লির পক্ষে। এই ছিল 1972 সালের সংবিধান। যদি কেউ এখানে এর ভিন্ন কোনো বক্তব্য থাকে, প্রশ্ন করেছেন, আমাকে প্রশ্ন করবার উত্তর দেব। এই ইসলাম নির্মূল রাজনীতি শুরু করেছেন, এটা দীর্ঘস্থায়ী হয়েছে যেহেতু ওয়ার অন টেরর এসে গেছিল 2001 সালের পর থেকে। সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ। এই কেচ্ছা শুনতে শুনতে আমরা সব মৌলবাদী হয়ে গেছি। আমরা যারা একটু টুপি পরি, একটু কোত্তা পরি, মাদ্রাসায় যাই, একটু ইসলামের কথা বলি, আমরা সব জঙ্গি হয়ে গেছি। আমি তো দীর্ঘকাল মৌলবাদী ছিলাম নাকি। এখন আমার ভাই কাশিম ভাই, জাহাঙ্গীর কাশিম ভাই নাকি, কাশিম ভাই, তো কাশিম ভাই আমাকে কিন্তু ইসাই বানাই দিয়েছে। খেয়াল করছেন না আপনারা? আমি কিন্তু আল মাহমুদ না ভাই, আমি কিন্তু ভিন্ন চিজ। ওকে না, আমি ফিরে যাই না, আমি ফিরে যাই না। আমি আপনারা যে ইসলাম করেন ওই ইসলামের পক্ষের লোক না, ওটা ইসলাম না, ওটা সৌদি আরবের পেট্রোডলার, ওটা বুঝি আমি। এগুলো বুঝেন না আমাদেরকে। আমরা যে ইসলাম কায়েম চাই, সেই ইসলাম হলো মক্কা বিজয়ের ইসলাম। আমরা মক্কা বিজয় করবো, তার মানে ওয়াশিংটন জয় করব, দিল্লি জয় করব, এটা সেই ইসলাম। এটা না আমরা গিয়ে গিয়ে মাজার ভাঙবো না, আমরা গিয়ে গিয়ে হিন্দুদের
অত্যাচার করব না? আমরা গিয়ে গিয়ে সবাইকে দেখি, হিন্দু দেখলে ওটা কি ভারতীয় জঙ্গি, দিল্লির জঙ্গি, বিজেপি। আরে ভাই, এটা তো কদিন আগে আমি শুনছি, এটা শুনছি না? হেফাজত শুনছে না ভাই? হেফাজত কেউ আছে এখানে? আপনারা শুনেন নাই? আপনারা সব জঙ্গি শুনছেন না? তাহলে কোন মুখে আপনারা একজন মুমিন হয়ে আবার আরেকটা ধর্মাবলম্বীকে আপনারা জঙ্গি বলেন? কোন মুখে বলেন? আপনাদেরকে লজ্জা করে না? আপনারা লজ্জিত বোধ করেন না? আপনাদেরকে মারতেছে আপনাদের চোখের সামনে, আজকে প্যালেস্তাইনকে ধুলায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা কি করে অন্য একটি সম্প্রদায়ের লোককে অত সহজে জঙ্গি বলেন? কথাটা শুনতেছি। আজকে আমি মির্জা আলমগীর ভাইয়ের সঙ্গে একই সঙ্গে ঢাকা থেকে এসেছি একসঙ্গে। অত্যন্ত ভালো মানুষ, আমার খুবই প্রিয় মানুষ। এটা মাঝে মাঝে মধ্যে আমি তাকাচ্ছিলাম আর ভাবছিলাম, মির্জা ভাইকে একবারও চিন্তা করেনি কি পরিণতি হতে পারে আজকে বিএনপির এই রাজনীতির। আমি তারেকের সঙ্গে কথা বলেছিলাম, বোঝাবার চেষ্টা করে যে ছাত্রদের বিরোধিতা করবে না। তারেক মুখে বলেছে, হ্যাঁ এখনও হয়তো বলে যে আপনারা কেউ ছাত্রদেরকে বাড়ি যাবে না, ছাত্রদেরকে ব্যর্থতা দেবে না। খুব ভালো, খুশি হলাম। কিন্তু রাজনীতিটা কি করছেন? তুষার কথাটা শুনলেন, এটা কি রাজনীতি হলো? তো আমি বিএনপির জন্য আরেকটা কথা অ্যাড করি। ৭২-এর সংবিধান অবশ্যই বাতিল করতে হবে, এটা কোনো নন নেগোশিয়েবল। কেন বাতিল করতে হবে? কারণ ৭২-এর সংবিধান বাতিল করা মানে হলো মুক্তিযুদ্ধকে আবার পুনঃপ্রতিষ্ঠা করা। খুব ক্লিয়ার, পরিষ্কার। যারা ৭২-এর সংবিধানের পক্ষে তারা দিল্লির দালাল, ফ্যাসিস্ট। আর যারা ৭২-এর সংবিধান বাতিল করে তারা মুক্তিযুদ্ধের ঘোষণার সৈনিক। খুব সিম্পল। এই সৈনিকের একজনের নাম বলতে পারবেন? একজনের নাম বলেন, একজন সৈনিকের নাম বলবেন, সত্যি সত্যি সৈনিক, যিনি ৭২-এর সংবিধান না, কিন্তু ওই যে মুক্তিযুদ্ধের যে ঘোষণা, যার ভিত্তিতে তারা মুক্তিযুদ্ধ করেছেন, বলতে পারলেন না কেউ? জিয়াউর রহমান। তাহলে বিএনপি জিয়াউর রহমান বিরোধী রাজনীতি করতেছে। বিএনপি জিয়াউর রহমানের বিরোধী রাজনীতি করছে, কারণ জিয়াউর রহমান ছিলেন প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার যে ঘোষণা, সেই ঘোষণার অধীনে তিনি মুক্তিযুদ্ধ করেছেন। ৭২-এর সংবিধানের অধীনে তিনি মুক্তিযুদ্ধ করেন নাই। ফলে যারা জিয়ার সৈনিক ভাইরা শুনে রাখেন, যারা সত্যিকারের বিএনপি পন্থী, আসলে যদি আপনার বিএনপি হয়ে থাকেন, দিল্লির দালাল না হয়ে থাকেন, তাহলে ৭২-এর সংবিধান অবশ্যই বাতিল করতে হবে এবং প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার ঘোষণা আপনাদেরকে ফেরত আনতে হবে। এটার মধ্যে কোনো নেগোসিয়েশন নাই। এটাই হলো জুলাই গণঅভ্যুত্থানের মূল কথা, মর্ম কথা হচ্ছে এটা, যে ৭১-কে রিগেইন করতে হবে। তাই ৭১-এর সঙ্গে এই জুলাই গণঅভ্যুত্থানের পার্থক্যটা কি? আমরা বলছি দ্বিতীয় বিজয়। পার্থক্য খুব সহজ, কারণ আমরা মুক্তি বা স্বাধীনতা যুদ্ধে আমাদের মূল লক্ষ্য ছিল দখলদারকে হটানো। যে দখলদার শক্তি আজকে আমাদেরকে দখল করে আছে, আমাদের যে পূর্ব পাকিস্তান যে নাম ছিল তখন, সেই পূর্ব পাকিস্তানে আমাদের জনগণকে যারা হত্যা করছিল এবং যারা ঘোষণা দিয়েছিল তাদের এই লোক দরকার নাই, এরা সব হিন্দু, এদেরকে মারো, আমাদের দরকার জমি, এই জালিমদের আমরা উপযুক্ত জবাব দিয়ে দিয়েছি। বাঙালি জাতিবাদীরা এর ব্যাখ্যা করে এটা বাঙালি জাতিবাদীর বিজয়, ইসলামের পরাজয়। আর আমরা বলি উল্টাটা, আমরা বলি এটা হলো ইসলামের বিজয়। কেন বিজয়? কারণ ইসলাম সব সময় মজলুমের পক্ষে। সেই সময় ৭২-এ আমরা ছিলাম মজলুম, আমাদের উপর নির্যাতন চলছিল। তাহলে যে ইসলাম জালিম পাকিস্তানবাদের নামে আমাদের উপর জুলুম করছিল, আমরা সেই জালিমের বিরুদ্ধে আমরা লড়াই করেছি এবং আমাদেরকে স্বাধীন ঘোষণা করেছি। ফলে বাঙালির সংস্কৃতি, বাংলা ভাষা, ইসলামের তার যে মর্ম, তার মর্ম কথা, তার সত্যিকারের তার অন্তর্বস্তু, এই বস্তু আমরা ধারণ করি। আমাদেরকে নতুন করে, এই জন্য আমি বলি আমাদেরকে আরবের ইসলাম শিখেন না দয়া করে, আমাদেরকে তুরানি বানায়েন না, আমাদেরকে আফগান টাফগান বানায়েন না ভাই। আমরা যথেষ্ট মুসলমান আছি, আমাদের আর খতনা করার দরকার নেই, আমরা যথেষ্ট আছি রে ভাই।
আপনারা বরং দয়া করে যদি মনে করেন যে এদের পছন্দ না হয়, তাহলে যে কোনো তুরস্কে গেলে যান, আরব দেশে গেলে যান, আমরা আপনাদেরকে দয়া তুলে দেবো ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। কিন্তু বাংলা ভাষা আমার, ইসলামও আমার। একই সঙ্গে সঙ্গে এই দেশের সকল জনগোষ্ঠী যারা আমাদের বৃহত্তর জনগোষ্ঠীর অন্তর্গত, রাজনৈতিক জনগোষ্ঠীর অন্তর্গত, তারাও এই রাজনৈতিক জনগোষ্ঠীর অন্তর্গত। তাদের ভাষাকেও আমি রক্ষা করি, তাদের ধর্মকে আমি রক্ষা করি, তাদের সংস্কৃতিকেও আমি রক্ষা করি। ফলে আমি কখনোই সভারেন্টির নামে আপনি কি ক্রিকেটের উইকেটের মাথায় পতাকা বাঁধা পিটি না, ক্ষুদ্র জাতীয় সত্তার একটা মেয়েকে পিটায় রক্তাক্ত করি না। এটা আমার রাজনীতি না, এটা কাদের রাজনীতি আমরা বুঝি, এটা চলবে না। আপনারা যদি চান যে এখান থেকে পার্বত্য চট্টগ্রাম আলাদা হয়ে যাক, আপনারা এইসব গণ্ডগোল করতে পারেন, কিন্তু আপনাদের রাজনীতি বুঝতে আমাদের খুব সহজ হয়। একই সঙ্গে আমরা যারা আমাদের দেশে ক্ষুদ্র জাতীয় সত্তা আছেন, তারা আদিবাসী শব্দ নিয়ে তাদের যে সেন্সিটিভিটি, এটাকে আমরা সম্মান করি, এটাকে আমরা ভালোবাসি, সমস্যা নাই, তার পলিটিক্যাল মর্মটা বুঝি। কিন্তু আদিবাসী শব্দটা এসেছে মূলত ইন্ডিজিনাস কমিউনিটি, যারা মার্কিন যুক্তরাষ্ট্রে কিংবা অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আমেরিকা, যারা সেখানকার মূল নিবাসী, তাদের জমি ভূখণ্ড দখল করে সাদা সাহেবেরা, শ্বেতাঙ্গরা এটা দখল করেছে। তার বিপরীতে ইন্ডিজিনাস কমিউনিটিটা তৈরি হয়েছে শব্দটা, এবং এটা ন্যায়সঙ্গত। কিন্তু আমরা এখানে বাঙালিরা, বাংলা ভাষীরা মূল নিবাসী, এখানে মূল নিবাসী এবং আদিবাসী বলে এই যে পার্থক্য করছেন, এটাও কিন্তু আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ, আন্তর্জাতিক রাজনীতির অংশ। এটাও আপনাদেরকে যারা ক্ষুদ্র জাতীয় সত্তার মধ্যে আছেন তাদেরকে আমরা বিবেচনা করতে অনুরোধ করি। আপনাদের উদ্বিগ্নতা আমরা বুঝতে পারি, অসুবিধা নেই, কিন্তু জাতিবাদী জায়গায় দাঁড়িয়ে যদি আপনারা বাঙালি জনগোষ্ঠী, আমরা যারা একটা রাজনৈতিক জনগোষ্ঠীর অন্তর্গত, যেখানে আপনারা পূর্ণ নাগরিক এবং মানবিক অধিকার নিয়ে থাকবেন, নতুন যে গঠনতন্ত্র প্রণীত হবে, সেখানে আপনারা যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন, সেই যে নতুন বাংলাদেশের গঠনতন্ত্রে আসুন, অংশগ্রহণ করুন। কী ধরনের বাংলাদেশ আপনি চান, সেখানে আপনার বক্তব্য দিন। আমরা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করে আমরা এমন একটা বাংলাদেশ গড়ি, যাতে পার্বত্য চট্টগ্রাম বনাম সমতলের জনগণের মধ্যে কোনো বিরোধের কোনো সুযোগ, কোনো পরাশক্তি, সেটা দিল্লি হোক কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র হোক, নিতে না পারে। তাহলে আসুন আমরা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করি। সেখানে কি থাকবে, সেখানে অন্তত নিজের পক্ষে যে প্রতিশ্রুতি আমরা দিতে পারবো, সেটা হলো এই যে ক্ষুদ্র জাতিসত্তা, তার যে অধিকার, একটা নাগরিক মানবিক অধিকার, তার পূর্ণ স্বীকৃতি থাকবে, 1 নম্বর। 2 নম্বর তর্কের জায়গা, সেটা হচ্ছে জমি সংক্রান্ত তর্ক। কারণ খেয়াল করবেন, ডক্টর কামাল হোসেন তিনি যে সংবিধান 72 করেছিলেন, সেই 72 কেন আমরা বাতিল করতে চাই? কারণ সেই 72-এর মধ্যে ক্ষুদ্র জাতিসত্তার যে সম্পত্তির ধরন, এটা স্বীকৃত নাই, এটা স্বীকার করা হয় না। আমি খুব ছোট্ট একটা উদাহরণ দিয়ে সহজে বুঝবেন। আপনার বাপের যে সম্পত্তি, 7 ভাই বা 8 ভাই আছেন, সম্পত্তি ভাগ আপনারা ভোগ করেন বাপের মাধ্যমে, কারণ এটা আপনার বাপের সম্পত্তি, বাপ দিয়ে এই জাতীয় ওটা চাষ কর, কিন্তু ওই ফলের বাগান তুই নিয়ে যায়, ওই পুকুরটা তোর, দিয়ে বাপে ভাগ করে দেয়, সব ভাইরা মিলে আপনি এটা চাষ করেন। কেউ কিন্তু ব্যক্তিগত মালিক নন, আপনি সম্পত্তির অধিকার পাচ্ছেন আপনার বাবার মাধ্যমে। ঠিক তেমনি কমিউনিটি প্রপার্টি, সে কিন্তু তার সম্পত্তির অধিকার ভোগ করে তার রাজার মাধ্যমে। এটা তাদের সম্পত্তি, আপনি তাদের সম্পত্তি নিয়ে যেতে পারবেন না, এটা কোনো অধিকার আপনার নেই। এটা আপনি সংবিধানে ঢুকাইছেন 72-এর সংবিধানে, অতএব 72-এর সংবিধান বাতিল করতে হবে। আমি ক্ষুদ্র জাতিসত্তার কাছে বলি, ভাইয়েরা বোনেরা আমাদের কথা শুনেন। আজ ছাত্ররা যে এই বাতিল করে নতুন গঠনতন্ত্রের কথা বলছে, সেখানে সামিল হন। আপনারা এই পাহাড়ে গণ্ডগোল পাকাইন না, আর ইন্ডিয়া থেকে অস্ত্র নিয়ে ট্রেনিং নিয়ে আর আমাদের বিরুদ্ধে লাগেন না। আমরা লড়তে নামি নেই, আমরা লড়াই করতে নামি নেই, আমরা আপনাদেরকে আলিঙ্গন করতে আসছি। লড়াই শেষ হয়ে গেছে,
আপনাদের প্রতি যে প্রতারণা করা হয়েছে এর আগে সরকার, আগামী দিনে যে তরুণদের নেতৃত্বে, ছাত্র তরুণ সৈনিকদের নেতৃত্বে যে রাষ্ট্র গঠিত হবে, সেই রাষ্ট্রে পূর্ণ নাগরিক মর্যাদা নিয়ে আপনারা থাকবেন। অতীতের তিক্ততা তুলে নিয়ে এসে আগামী দিনের ভবিষ্যৎ দয়া করে নষ্ট করেন না, দয়া করে ব্যবহৃত হেন। এটা সমাধানযোগ্য। কি করে সমাধানযোগ্য? ওই আগে যে কথা বলেছে, গণ সার্বভৌমত্ব। জনগণ সিদ্ধান্ত নেবে, জনগণ সিদ্ধান্ত নেবে কি করে জমির সমস্যা সে সমাধান করবে, জনগণ সিদ্ধান্ত নেবে সে কি করে তার বিচার ব্যবস্থাকে সে সংগঠিত করবে। আমি এই বিচারের কথা বলে ছোট্ট একটা কথা বলি। আগে কি ছিল? সালিশ হতো, ঠিক না? গ্রামে গ্রামে সালিশ হতো। এখনও গ্রামে কোনো একটা জমির বিরোধ হলে মুরব্বীদের কাছে আমরা যাই, আমরা সালিশে বসি, এবং অধিকাংশ ক্ষেত্রে সালিশের সমস্যার সমাধান হয়ে যায়। মানে জনগণ তার নিজের সমস্যা নিজে সমাধান করতে পারে। গণ সার্বভৌমত্বের গুরুত্বপূর্ণ বার্তা হলো এই, তার গুরুত্বপূর্ণ দর্শন হলো এই যে জনগণ তার সমাধান জনগণ নিজেরা সমাধান করতে সক্ষম। তার জন্য কোনো প্যারাসাইট লাগে না, পরজীবী রাষ্ট্রের প্রয়োজন হয় না, ঠিক আছে না? ফলে এই যখন আমরা আমাদের মধ্যে গণ সার্বভৌমত্বের কথাটার মানে কি এটা বুঝবো, তাহলে কিন্তু খুব সহজে বুঝবো গণ সার্বভৌমত্ব এবং গণতন্ত্র এটা সমার্থক, একই কথা। গণ সার্বভৌমত্ব মানে গণতন্ত্র, গণতন্ত্র মানেই গণ সার্বভৌমত্ব। এমনকি 72 সালের সংবিধানে কথা আছে, অদ্ভুত ব্যাপার। 72 সালে টুকলিফাই সংবিধান, বুঝেন না? কামাল হোসেনটা কী করেছিল? 4-5টা সংবিধান নিয়ে পড়ছে, জনগণের সঙ্গে কথার দরকার নেই ওদের, ওরা সব উকিল। বসে বসে তারা করছে কি টুকলিফাই করছে সংবিধান, এখান থেকে এক লাইন, ওখান থেকে এক লাইন, ওখান থেকে এক লাইন, টুকলিফাই। আর বাকিটা অধিকাংশ ইন্ডিয়া ভারতের সংবিধানের নকল। তো ফলে এই যে গণ সার্বভৌমত্বের কথাটা এর মধ্যে ঢুকে গেছে। সেখানে লেখা আছে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি। দেখবেন, পড়লে দেখবেন 7 অনুচ্ছেদ আছে এগুলো। আমরা তো লাইন বাই লাইন পড়ছি, আছে এগুলো। তাহলে আমরা বলতে পারি ঠিক আছে, যদি আপনারা কেউ সংস্কারই চান তো ঠিক আছে, আমরা এইটার জায়গায় থাকি। জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি, এইটাকে বলে গণতন্ত্র। যে কোনো লিটারেচার পড়েন, যে কোনো রাজনৈতিক সাহিত্য পড়েন, আজকে যে কোনো আইনের সাহিত্য পড়েন, সে কেলসেন বলেন কি স্মিথ বলেন বা যে কোনো রোলস পড়ে আজকাল পড়ে, সবাই স্বীকার করবে এক কথায়, গণ অভ্যুত্থান মধ্য দিয়ে যে গণ অভিপ্রায়টা ব্যক্ত হয়, এই গণ অভিপ্রায় যেটাকে গণ সার্বভৌমত্ব কয়, ইহাকেই গণতন্ত্র বলা হয়। এটাই হলো গণতন্ত্র। কেন? সেখানে গণ প্রত্যক্ষভাবে হাজির থাকে। এটাই হলো বিশুদ্ধ গণতন্ত্র। আর নির্বাচনী গণতন্ত্র কিসের গণতন্ত্র? এটাকে বলা হয় লুটেরা গণতন্ত্র। লুটেরা এবং মাফিয়া শ্রেণী কী করে? নির্বাচন দেওয়া। কী সুবিধা ওর? কারণ আপনার কাছে 2 কোটি টাকা নাই, আপনি কেমনি ক্ষমতা দেবেন? আপনার কাছে 2 কোটি, কার কাছে আছে 2 কোটি টাকা? এখানে আসেন কি নির্বাচন করতে পারবেন? জনগণ আসেন কেউ? তো ফলে আপনার কী হইতে, আপনি হয় লুটেরা তো মাফিয়া শ্রেণী হইতে হবে। আপনার 2 কোটি টাকা থাকতে হবে, 3 কি 4 কি 5 কোটি। এই টাকা না থাকলে তো আপনি ইলেকশনে দিতে পারবেন। ফলে যারা নির্বাচনের কথা বলতেছে বিএনপি, এটা লুটেরা এবং মাফিয়া শ্রেণীর রাজনীতি, পরিষ্কার কথা। এটার মধ্যে কোনো এও নাই ও নাই। যদি নির্বাচন চান তো টাকাটা কোথা থেকে পাবেন? ইন্ডিয়া থেকে পাইছেন, ঠিক না? বিএনপি জিজ্ঞেস করছে টাকাটা পাইছেন কোথা থেকে? ইলেকশন মধ্যে টাকা লাগবে নিশ্চয়ই, কোথা থেকে পাইছে? আর যারা এই টাকা আপনাকে দিছে সবগুলো তো এই গণ-অভ্যুত্থানের পরে সবগুলো বিচার হবে দুর্নীতির জন্য, হবে না? তাহলে নির্বাচন চাচ্ছেন কি জন্য? তাহলে যদি খারাপ কথা আমাদেরকে বলতে পারেন তো বলতে পারি, কিন্তু যেটা তুষার বলছে না, আমরা এটা বলতে চাই না, এটা আমাদের ইচ্ছা না। আমরা চাই বিএনপি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত শ্রদ্ধা। আপনারা দেখেছেন যে গণ-অভ্যুত্থান হওয়ার পরে প্রথম আমি একটা পোস্ট দিয়ে বলেছি যে এই গণ-অভ্যুত্থান সফল হতো না যদি খালেদা জিয়া নিরপেক্ষভাবে এই ফ্যাসিস্ট সরকারের বিরোধিতা না করতেন, এবং ফ্যাসিস্ট সরকারের অধীনে যে তিনি যে নির্বাচনে যান নাই, এটাই গণ-অভ্যুত্থানের শর্ত তৈরি করে দিয়েছে। আপনারা যদি সত্যি সত্যি
আমাকে ভালোবাসেন, দয়া করে এই পোস্ট যাবেন ফেসবুকে, এটা এখনো আছে, ওনার ছবি সহ দিয়েছে। আমার বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, যেহেতু জিয়া রহমানের খুব প্রিয় গান ছিল, এটা দিয়ে তার ছবি দিয়ে প্রথম এটা দিয়েছে। আমাদের ছেলেরা, আমি তাদের জন্য গর্ববোধ করি, তারা প্রথম ক্ষমতায় এসে প্রথম যে কাজটা করেছে, খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা, বাজে মামলা, তাকে হেয় করবার যে মামলা, এটা প্রথম তারা উৎখাত করে দিয়েছে। এত বড় বীর ছেলেদেরকে তার বিরোধিতা আপনারা করছেন, বিএনপি লজ্জা করেন না আপনাদের? আপনারা খালেদা জিয়াকে মুক্ত করতে পারেননি, মুক্তি করতে পেরেছেন? পারেননি তো। আপনাদের যে যতগুলো আজকে বেশ, আজকে বাবরকে দেখলেন বেরিয়ে আসতেছে 10 টাক মামলা। আমি বাবর যদি নিশ্চয়ই তিনি বিশ্বাস করবেন, আমার কথা যদি শোনেন, তিনিও বিশ্বাস করবেন গণ অভ্যুত্থান ছাড়া, যদি গণ অভ্যুত্থান না হতো, বাবরকে কোথায় দেখতেন আপনারা? ফাঁসির রজ্জুতে। আপনাদের কৃতজ্ঞ থাকা উচিত, এই ছেলেদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। সেজন্য বলেছি, দয়া করে বাংলাদেশে গৃহযুদ্ধ লাগাবেন না বিএনপি, আপনি টিকতে পারবেন না। আর ছেলেদেরকে, তরুণদের, আপনারা তুষারের বক্তব্য শুনেছেন, আপনারা তরুণদেরকে আন্ডারমাইন করবেন না দয়া করে। ভাববেন না তারা হাওয়া থেকে বড় হয়েছে, তারা রাস্তায় বড় হয়েছে, এটা ভাববেন না। অনেকে আজকাল দেখি যে লেখা লিখতে বলতে যে এরা কারা, দেখছি আমি একটা ইয়েতে খুব ভালো জবাব দিচ্ছে আমাদের পাটোয়ারি নাসির, খুব ভালো জবাব দিচ্ছে, আমরা সেই যারা কালো জেগে মুক্ত করছি তারা ছিল। তারা এগুলো বলবেন না, এটা তো রাজনীতির পথ তো এটা না। রাজনীতির পথে কনসেপচুয়াল জায়গাটা আমরা আলোচনা করে আসেন, আমরা দেশটাকে কী করে আমরা গঠন করব। বিপজ্জনক যে দিকটা আমি বলবো, এবং যেহেতু সময় কম, যেহেতু আমি হয়তো আরও অনেক কিছু ফলে আমরা বলে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। বিপজ্জনক যে দিকটা করব, বিএনপি যে কাজটা করছে, সেটা হলো বিএনপি সেনাবাহিনীকে মারাত্মক বিপদের দিকে ঠেলে দিচ্ছে, মারাত্মক বিপদের দিকে ঠেলে দিচ্ছে। কারণ এই ক্ষেত্রে সেনাবাহিনী যেরকম একটা রেফারির ভূমিকা পালন করছে, এখন সকল পক্ষকে অন্তত একটা রাজনৈতিক একটা সমঝোতার মধ্যে এসে একটা রূপান্তর, গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে একটা সে নিরপেক্ষ ভূমিকা পালন করার চেষ্টা করছে। কেন? কারণ 1-11 অভিজ্ঞতা অত্যন্ত খারাপ। এটা যারাই সেনাবাহিনীর সঙ্গে কথা বলেছে, আমরা প্রত্যেকে যাবেন, প্রত্যেকটা জেনারেল, ভালো জেনারেল যারা আমাদের আছেন, তারা খুব আকারে আপনাকে একান্তে পেলে বলবে, ভাই আমাদের 1-11 অভিজ্ঞতা খারাপ, আমরা থাকতে চাই না, আপনার ম্যাজিস্ট্রেসি দেন আর যাই দেন, আমরা কিন্তু সেনাবাহিনীকে বাইরে এই ধরনের কাজ, এটা পুলিশের কাজ, এই কাজ সেনাবাহিনীকে দিয়ে আমরা করাতে চাই না। ফলে যদি বাংলাদেশে এরকম কোন একটা বিবাদে জড়িত হয়ে পড়েন, পুলিশ নাই, কার্যত নাই, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিচ্ছেন সৈনিকদের, সেনাবাহিনী, আপনি কি মনে করেন যে সেনাবাহিনী এটা ঠিকমতো পালন করতে পারবে? সেনাবাহিনী এই দায় নেবে বা এই দায় নেওয়া উচিত? তাহলে বিএনপিকে আমি সাবধান করছি, আপনারা কিন্তু একই সঙ্গে সেনাবাহিনীকে ভাঙবার কিন্তু কাজ করতে যাচ্ছেন। এটার সময় যখন সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ রাখা, তাদের বিরুদ্ধে, তাদের বিশেষ বিশেষ ব্যক্তির বিরুদ্ধে যে কোনো অভিযোগ থাকে, সেটা তো ইতিমধ্যে তদন্ত হচ্ছে, তদন্ত চলবে, বিচার হলে বিচার চলবে, সেই বিচারটাও সেনাবাহিনীকে আগে করতে দেওয়া উচিত। তারপর আপনারা দেখেন এটার মধ্যে তারা সেনাবাহিনী তার নিজের আভ্যন্তরীণ যে তার যে সংকট, আভ্যন্তরীণ সংকটটা সে কাটিয়ে উঠতে পারছে কিনা, তাকে সহায়তা করেন যাতে সে একটা বাহিনী হিসেবে তার আভ্যন্তরীণ দ্বন্দ্বটার সমাধান করতে পারছে। আপনার কি আরেকটা কু হোক সেনাবাহিনীর মধ্যে, এটা কি কেউ চান? আপনি এখন আপনি নিশ্চয়ই চান না। আপনি চাইবেন তারা সংগঠনের মধ্যে, প্রতিষ্ঠানের মধ্যে, তাদের নিয়মের মধ্যে তারা থাকুক, এর নিয়মের মধ্যে দিয়ে সেনাবাহিনীর একটা ট্রান্সফরমেশন ঘটুক। আর ইন দ্য মিন টাইম আমরা একটা সত্যিকারের গণ পুলিশি ব্যবস্থা রিফর্মের কথাবার্তা উঠছে, ইতিমধ্যে আমরা একটা গণ পুলিশের ব্যবস্থার প্রস্তাব নিয়ে আলোচনা করি, আমরা কথা বলি। কারণ পৃথিবীর বিভিন্ন দেশে এই গণ পুলিশি ব্যবস্থা রয়েছে, জনগণ স্থানীয়ভাবে তাদের নিজেদের আইন শৃঙ্খলা রক্ষা তারা করতে জানে। আমি এই এলাকাতে কক্সবাজারে ছিলাম, মাতার বাড়ি যে অঞ্চলে আমার একটা কেন্দ্র ছিল, এখানে আমার বাইরে আসছেন অনেকে বন্ধুরা যারা জানেন, আমি বহুদিন কাজ করেছি চকরিয়াতে। ডাকাতদের সঙ্গে থাকেছি রে ভাই, পরে ডাকাতের এলাকা,
আর ওরা থেকেছে, ওখানে কাজ করেছে, স্কুল আমার এখনও আছে সে জায়গাতে। জনগণকে সমাধান করতে দিন, জনগণ সমাধান করতে জানে। তার হাতে ক্ষমতা ফিরিয়ে দিন। জনগণ ক্ষমতা কি করে সঠিকভাবে প্রয়োগ করতে হয়, সামষ্টিকভাবে, সমষ্টি স্বার্থকের দিকে এটা দেন। যদি না দেন তো কী হবে? মব তৈরি হবে, মব জাস্টিস হবে। এদিকে ঠেলে দেবেন না দেশকে। এই জন্য গণসার্বভৌমত্ব অসম্ভব গুরুত্বপূর্ণ। তার মানে হলো জনগণকে তার সিদ্ধান্ত নিতে দিন। এবং একই সঙ্গে যে আমাদের যে এই বিভিন্ন রকম সংস্কার করেছেন, আপনারা দেখেছেন তো আমি সংস্কারে ঘোর বিরোধী। এই তথাকথিত কমিশন বানিয়ে উপর থেকে সংস্কারে ঘোর বিরোধী। আমি অনেক বেশি পক্ষে এরকম যদি মিটিং হয়, প্রশ্ন চ্যালেঞ্জিং প্রশ্নে যদি আমি উত্তর দিই, তাহলে একটা সামষ্টিক অভিপ্রায়টা গড়ে ওঠে। মুখে বললাম সামষ্টিক অভিপ্রায়, কিন্তু জনগণের সঙ্গে কথা বললাম না, এটা তো হয় না। আমি যদি আজকে বিরাট একটা কমিশন আমাকে বসায় দিতেন, এবং দিতে কি যে চাই নাই তা না, কিন্তু আমি বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করে দেবো। যেটা আমি বিশ্বাস করি এটা আমি করবো না। কারণ কমিশনের দ্বারা উপর থেকে কিছু এলিট ঢাকা শহরের জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সে বসে কিছু প্রস্তাব, যে প্রস্তাবটা হাস্যকর, ভালো খেলল, এই ধরনের প্রস্তাব সে দিচ্ছে এই যে গণ অভ্যুত্থানের পরে। আপনি যদি এই সংবিধান সংস্কার কমিটির প্রস্তাব শুনেন, আপনি বসে হাসবেন। আপনি বহুত্ববাদ একত্র করতে খেয়াল করেন। আমি এটা নিয়ে খেলা নেই, বহুত্ববাদ কী রে ভাই? আমি জানি না বহুত্ববাদ কী, আমি জানি না। আর বাংলাদেশে গণ অভ্যুত্থানটা হয়েছে কিসের বিরুদ্ধে? ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে। কারা লড়েছে? জনগণ লড়েছে। তারাই জনগণ যারা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করেছে। যদি ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করে, তাহলে ঐক্যটা হবে কার সঙ্গে? যারা ফ্যাসিস্ট বিরুদ্ধে, ওদের সঙ্গে ঐক্য হবে। রাজনৈতিক দলের সঙ্গে ঐক্য হবে না। রাজনৈতিক দল আর গণ এক না, দল এবং গণ এক না। কেন এক না বলি আপনাকে, সিম্পল ব্যাপার। আজকে বিএনপি বলুন কি জামাতে ইসলামী বলুন, যে কোনো দল বলুন, তারা তাদের নিবন্ধন পেয়েছে কোথা থেকে? বিদ্যমান ফ্যাসিস্ট সংবিধান থেকে। বিদ্যমান ফ্যাসিস্ট সংবিধান বা বিদ্যমান শেখ হাসিনা যে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, সেই অধ্যাদেশের অধীনে তারা রাজনৈতিক দল। তারা যে লুটেরা মাফিয়া শ্রেণী, আমরা কি করে জানি? গণ অধ্যাদেশ যেটা হয়েছে হাসিনার আমলে, এইটাকে আমরা রাখবো কি রাখবো না জুলাই গণ অভ্যুত্থানের পরে, এটাই তো বিতর্কিত বিষয়। ফলে রাজনৈতিক দল দাবি করলে যে আপনি রাজনৈতিক দল, এটার কোনো যুক্তিসঙ্গত আইনি কিংবা রাজনৈতিক ভিত্তি নাই। আপনাকে প্রমাণ করতে হবে আপনি রাজনৈতিক দল। আপনি রাজনৈতিক দল কিনা তার একটা মাত্র লিটমাস টেস্ট, আপনি গণ অভ্যুত্থানের পরে আপনি কি গণ অভ্যুত্থানের পক্ষে না বিপক্ষে? আপনি কি ফ্যাসিস্ট শক্তির পক্ষে না বিপক্ষে? যদি আপনি বিপক্ষে থাকেন, আপনার সঙ্গে তরুণদের লড়াই চলবে। এই লড়াই আপনি বন্ধ করতে পারবেন না। এবং যদি আপনি বাড়াবাড়ি করেন, এটা অবশ্যই একটা গণযুদ্ধের রূপ নেবে। কারণ এতগুলো শহীদ হওয়ার পরে, এতগুলো মানুষ পঙ্গু হয়ে থাকার পরে, অবশ্যই এদেশের গরিব, নিপীড়িত, মজলুম, কৃষক বলুন কি দরিদ্র, হতদরিদ্র মানুষ, তাদের পক্ষে যে তরুণরা জীবন দিয়েছে, ভাববেন না যে তারা বসে থাকবে। তারা বসে থাকবে। এবং তাদের পক্ষে যে সকল শক্তি দেশে বিদেশে গড়ে উঠেছে, তারাও বসে থাকবে। ফলে আমাদের উচিত হবে সেই পথে না গিয়ে, আসুন আমরা অনেস্ট তর্কগুলো করি। ইভেন যদি সংস্কারও চাই, আচ্ছা দেখুন, আমি যে সংস্কারের কথা বলতেছেন, আমরা বলতেছেন প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্টের মধ্যে কি ক্ষমতার ভারসাম্য থাকবে, এরকম একটা লেখা আছে। আমি চাইছিলাম আজকে আলোচনা করতে ডিটেল, আমি আর সেদিকে যাই না। এটা টেকনিক্যাল সেমিনার আলোচনা করলে অনেক ভালো হবে। কিন্তু আমি ছোট প্রশ্ন করতে চাই আপনাদের, বাংলাদেশে আদৌ এই যে ব্রিটিশ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আমরা রাখবো, নাকি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট চাই? এটাও তো একটা বিতর্কের বিষয় সংবিধান। এটাও তো জনগণকে সিদ্ধান্ত দিতে হবে যে তারা কী ধরনের সরকার চায়, তারা কী ধরনের রাষ্ট্র চায়। তারা যদি স্থানীয় সরকার চায়, ডিসেন্ট্রালাইজ গভর্নমেন্ট যদি তারা চায়, তাহলে কক্সবাজারে তো যথেষ্ট অধিকার থাকবে
তার এখানে কি উন্নতি হচ্ছে, কি উন্নয়ন হচ্ছে সেই বিষয়ে কথা বলার। আপনি তার জায়গা জমি দখল করে নিয়ে যাবেন রাষ্ট্রের নামে, জনগণের সঙ্গে কোনো কথা বলবেন না, এটাকে আপনি হতে দেবেন? কক্সবাজারবাসী আছেন নাকি এখানে? কেউ হতে দেবেন না? ভেরি গুড। কেন হতে দেবেন? যদি হতে দেবেন না আপনি গণতান্ত্রিক, যদি হতে দেন তাহলে আপনি ফ্যাসিস্ট। কারণ কেন আমি চাপিয়ে দেবো ঢাকা শহর থেকে? কক্সবাজার একটা শহর, বড় বৃহৎ একটা শহর হতে পারবে না কেন? আজকে কক্সবাজার একটা কি, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন নগরী। ধরে নিলাম পর্যটন, আমি পর্যটনের পক্ষের লোক না, সেটা ভিন্ন প্রশ্ন, কিন্তু পর্যটনটার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক আয় করি প্রশ্ন। তাহলে কক্সবাজারের লোকের কয়টা পর্যটনের ব্যবসা আছে আমি এটা দেখতে চাই। ওরা কেউ নাই, বাইরে থেকে এসে ব্যবসা করছে। এলাকার লোকের কোনো ডেভেলপমেন্ট নেই। এখন রোহিঙ্গাদের চাপিয়ে দেওয়া হয়েছে আপনাদের উপরে, এবং আমি তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি কৃতজ্ঞ থাকবো বাংলাদেশি নাগরিক হিসেবে। কিন্তু আজকে রোহিঙ্গার সমস্যার সমাধানের ক্ষেত্রে আপনাদের কি কোনো বক্তব্য থাকা উচিত না? আপনাদের যে বিভিন্ন রকম পরিবেশ ধ্বংস হচ্ছে, বন ধ্বংস হয়ে যাচ্ছে, তারপরে পাহাড় ধ্বংস হয়ে যাচ্ছে, আপনাদের কি কোনো বক্তব্য থাকা উচিত না স্থানীয়ভাবে? এই তফাৎ খেয়াল করেন, রাষ্ট্রের সার্বভৌমত্ব আর গণ সার্বভৌমত্বের আকাশ পাতাল ফারাক। গণ সার্বভৌমত্বের জনগণই শাসনের, প্রশাসনের সকল পর্যায়ে সিদ্ধান্ত দেয়, সকল পর্যায়ে সেই সিদ্ধান্ত জনগণই বাস্তবায়িত করে। গণ সার্বভৌমত্বের মানে হচ্ছে আমলাতন্ত্র নাই। এখন যে আমলারা সমস্ত বাংলাদেশ চালায়, সেনাবাহিনী কিন্তু চালায় না, খেয়াল রাখেন। সেনাবাহিনী কিন্তু, আমলারা সেনাবাহিনীর বিরুদ্ধে আপনাদের খেপায় তুলে। আমি তো খালি তত্ত্বটা দিয়ে রাখি। 60s থেকে 80s 19 পর্যন্ত গ্লোবাল ক্যাপিটালিজম, বড় বড় কোম্পানিগুলো, বিদেশি সাম্রাজ্যবাদ, যাদের দ্বারা তাদের শাসন কায়েম রাখত, এটা ছিল সেনাবাহিনী। একটার পর একটা কু করতো, কু করে একদম পাকিস্তান। যেমন ধরুন 47-এর পরে আমরা সিয়াটো সেন্টো সাইন করেছি, পাকিস্তান আর্মি সাপোর্ট পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে। তারা মূলত পাকিস্তানের ক্যান্টনমেন্ট বলেন, পাকিস্তান সেনাবাহিনী তারা গড়ে তুলছে। তারই কুফল হলো পাকিস্তান ভেঙে যাওয়া। এবং পাকিস্তান ভেঙে যাওয়ার ফলে এখন পাকিস্তানে কী দশা দেখতেছেন? এই যে সেনাবাহিনী যেটা গড়ে তুলেছে, ইট ইজ এ জায়ান্ট, এটা একটা বিরাট প্যারাসাইটের মধ্যে গড়ে তুলেছে পাকিস্তান। এখান থেকে পাকিস্তানের জনগণের মুক্তি নেই সহজে। আর আমাদের মতো দেশে কি করেছিল? তারা বানাচ্ছে পিস মিশন। সেনাবাহিনী ভাড়া কাটবে, তাদের পলায়ন মরতে দেবে না, বা কমে। ওকে যদি আপনার 1000 টাকা দিতে হয় বেতন, আপনারা দিতে হবে 10 টাকা, তো যাবে আফ্রিকার যেসব জঙ্গলে মরতে, ম্যালেরিয়ার মশার মধ্যে গিয়া সে অন্যান্য দেশ পাহারা দেবে। এটা হলো আমাদের দেশের সেনাবাহিনীর কাম। তারা সেনাবাহিনী ওই জায়গায় থাকতে দেবে। আর কি করবে? তারা সুন্দর করে ক্যান্টনমেন্টে বানাই দেবে। আচ্ছা বানাও ক্যান্টনমেন্ট, টাকা পয়সা তোমাদের যা, তোমাদের জেনারেল কিছু টাকা পয়সা বানাতে দিলাম তোমাদেরকে, যা বানাও গিয়ে। কিন্তু সেনাবাহিনী কিন্তু সত্যিকারের পলিটিক্যাল ক্ষমতা নেই, ভুল করবে না ওটা। কারণ সেনাবাহিনী দিয়ে কিন্তু আন্তর্জাতিক পুঁজি বলুন, আন্তর্জাতিক শক্তি বলুন, আন্তর্জাতিক পরাশক্তি বলুন, সেটা দিল্লি বলুন কিংবা সেটা মার্কিন যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন কি আপনার কি ইউরোপিয়ান ইউনিয়ন বলুন, তারা কিন্তু সেনাবাহিনী দিয়ে আজ আর আপনাদেরকে শাসন করে না। যে কারণে 1/11-তে সেনাবাহিনীকে হটে যেতে বাধ্য হয়েছে। 1/11 হটে যেতে বাধ্য হয়েছে। ফিরে এসেছে কারা? ফিরিয়ে আসিয়াছে আমলাতন্ত্র। শেখ হাসিনার সবচেয়ে কাছের প্রিয় ভাজন যারা, তারা হলেন আমলারা। তারাই কিন্তু এখনো ক্ষমতা। ফলে আমলাদের উপর সতর্ক দৃষ্টি রাখুন। যতক্ষণ পর্যন্ত আমলাতন্ত্র আপনি ভাঙতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনি গণসার্বভৌমত্ব কায়েম করতে পারবেন না। গণসার্বভৌমত্ব কায়েম করা মানে আমলাতন্ত্রের দিন শেষ, জনগণ নিজের শাসন, নিজের প্রশাসন, নিজের উন্নয়নের নীতি, নিজের বিভিন্ন রাস্তাঘাট তৈরি থেকে আরম্ভ করা, ঘর বাড়ি তৈরি থেকে আরম্ভ করা সমস্ত নিয়ম নীতি জনগণ স্বয়ং গ্রহণ করে। এবং জনগণের অনুমতি ছাড়া কোনো বৃহৎ কোনো প্রজেক্ট নেওয়া যাবে না। আপনি যখন ওয়ার্ল্ড ব্যাংকের কাছে টাকা নেন, ঋণ কিন্তু আপনার হয়, আপনি কিন্তু জিজ্ঞাসা করেন। আপনি কি জিজ্ঞাসা করেন?
যে ভাই আজকে 100 কোটি টাকা নিলাম, IMF থেকে 200 কোটি টাকা নিলাম, জনগণ আসো তো ভাই একটু বলো দেখি এটা কি ভালো না মন্দ, আপনাকে জিজ্ঞাসা করেন। ওরা 2-3 জন মিশে সিদ্ধান্ত নেয়। ওখান থেকে আবার যদি 100 কোটি তারা প্রজেক্ট বানায়, তার মধ্যে 80 কোটি তারা মারা দেয়। তাহলে নিয়ন্ত্রণ যদি করতে চান, তাহলে গণসার্বভৌমত্ব একদমই তথাকথিত রাষ্ট্রীয় সার্বভৌমত্বের সম্পূর্ণ বিপরীত। রাষ্ট্রীয় সার্বভৌমত্ব মানে আমলাতন্ত্র। রাষ্ট্রের নামে আমলারা দেশ চালায়, রাষ্ট্রের নামে এমন সব লোক দেশ চালায় যাদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। জনগণ আগের মতোই গোলাম থাকে। আর গণসার্বভৌমত্বে জনগণ হলো শাসক আর আমলারা হলো প্রশাসক মাত্র। তাহলে এই কনসেপ্টগুলো আমরা যখন বলি, ভাই বলতেছিল যে গণসার্বভৌমত্ব আগে শুনেন নাই, তার কাছে কঠিন লাগছে, আসলে তো কঠিন। ফলে গণসার্বভৌমত্বের আমি আপনাকে একটা ইসলামী ব্যাখ্যাও দিছি। এটা কালেকটিভ সামষ্টিক রুহানি সত্তা জনগণের, যার ভিত্তিতে সে নিজের স্বপ্ন দেখে, যার ভিত্তিতে সে পরস্পরের সঙ্গে সম্পর্ক সে বজায় রাখে। শুধু ধর্মীয় না, নীতি নৈতিকতা সংস্কৃতি, তার স্বপ্ন বঙ্গোপসাগরের উপর তার এককালে তার পূর্বপুরুষ এখানে জাহাজ বানাচ্ছিল, এই জাহাজ নিয়ে দেশে দেশে তারা গেছে। নাহলে বে অফ বেঙ্গল নাম কোথা থেকে আসবে? আপনি তো কি সুন্দর একটা আলোচনা হয়েছে না, যেখানে বলে যে বে অফ বেঙ্গল কোথেকে নাম এসেছে, বঙ্গোপসাগর কোথেকে নাম এসেছে। হোয়াই বে অফ বেঙ্গল? কারণ বেঙ্গল বাংলা এটা বিশাল একটা অঞ্চল, যার যে সমৃদ্ধি, এই সমৃদ্ধি নির্ভর করে 3টা বৃহৎ নদীর বদ্বীপ হিসাবে। এই বদ্বীপটা পানিতে সমৃদ্ধ, মিষ্টি পানিতে সমৃদ্ধ। সারা দুনিয়াতে যত দেশ আছে সব দেশের চেয়ে আপনার এই দেশে মিষ্টি পানি যেমন সমৃদ্ধ, একই সঙ্গে নোনা পানিও সমৃদ্ধ। দরিয়াও যেমন, নদীও তেমন। অদ্ভুত একটা দেশ। এবং মিষ্টি পানির দাম মদের চেয়ে বেশি, জানেন তো আপনারা? না জানেন না? এটা জার্মানিতে গেলে টের পাবেন। পানি কোথেকে আনে ওরা? 300 মাইল দূর থেকে পানি আনে, খাওয়ার পানি। আর আপনারা খাওয়া পানি নষ্ট করতেছেন বাংলাদেশে। আপনারা আপনাদের নদীকে বিষাক্ত করতেছেন। মাতামুহুরী নদীতে ওই যে ব্রিটিশ টোবাকো কোম্পানি তামাক চাষ করতেছে আপনাদের দেশে। তামাক চাষ পুরো মাতামুহুরী একটা মাত্র নদী যে এখান থেকে উৎপত্তি তার, সেখানে তো ইন্ডিয়া থেকে আসে নাই। এই নদীটাও আপনারা ইতিমধ্যে বিষাক্ত করে দিচ্ছেন। আর পানি খাবেন কোথায়? পানি পাবেন কদিন পর? আপনাদের কারবালা বানায় ফেলাবেন। অবশ্য একটা মিষ্টি পানিতে সমৃদ্ধ একটা দেশ। এই মিষ্টি পানির সমৃদ্ধ, তো এই মিষ্টি পানির দাম মদের চেয়ে বেশি, মিষ্টি পানির দাম দুধের চেয়ে বেশি, মিষ্টি পানির দাম জ্বালানির চেয়ে বেশি, গ্যাসের চেয়ে বেশি, পেট্রোলের চেয়ে বেশি। আল্লাহ আপনাদেরকে একদম আকাশ ছুঁড়ে সম্পদ দিছে। আপনারা এতই মূর্খ, আপনারা এতই অকৃতজ্ঞ যে তার সম্পদ আপনারা রক্ষা করতে পারছেন না। আপনারা যে ইসলাম করেন, আমি সে ইসলাম করি না। জাহাঙ্গীর ভাই আমাকে মাফ করে দিন, আমি ইসলাম করি না। আমি কি? ও তার তরফে আল্লাহর খলিফা। আমাকে সূরা বাকারা শিখেছে তুমি আল্লাহর খলিফা। আমার আল্লাহর খলিফা মানে কি? আমি তার সৃষ্টি রক্ষা করার জন্য দুনিয়ায় আসছি। অল্প আমার জীবন, আমি মরা পর্যন্ত তার সৃষ্টিকে রক্ষা করে যাব। এই জন্য আমি খলিফা। আমি তো হাতির মতো না, আমি তো পাখির মতো না, আমি তো মাছের মতো না। আমার কোনো ক্ষমতা নাই, কিন্তু একটা ক্ষমতা আছে, রুহানিয়া। আমি আমার মর্ম বুঝি। মর্ম যখন বুঝি, আমি বুঝি যে পানিতে যদি আজকে বিষ মেশাই, এটা আমি আল্লাহর কাছে ক্ষমা পাবো না। যদি আমি জমিতে বিষ ব্যবহার করি, আমি রোজ হাসরে গিয়ে উত্তর দিতে পারবো না। যে একটা ছোট্ট প্রাণী, জীব, চোখও দেখি না, তাকে যদি আমি হত্যা করি, তার কেন উত্তর আমি আল্লাহর কাছে দিতে পারবো না। আমি কি দেব? আমি যে সমুদ্রের ছোট ছোট পোনা ধ্বংস করছি কি জন্য? চিংড়ি চাষ করবো বলে। তো ওই পোনাগুলো তো আল্লাহর কাছে গিয়ে ফরিয়াদ জানবো আমি কি অপরাধ করছি? এরা সব গরান বন ভেঙে দিচ্ছে, আমার তো আর মাছের ডিম দিবারও জায়গা নেই। তাহলে আপনি মসজিদে কি করবেন আমাকে বলেন? আমার রসুল কি মসজিদের জীবন কাটাইছে সারা জীবন, যে হেরা গোয়া থাকে ইবাদত বন্দী করছে? উনার কি জান্নাতের অভাব ছিল নাকি আল্লাহ উনাকে জান্নাত দিত না? উনি তো যুদ্ধ করছে কার বিরুদ্ধে? জালিমের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আর আজকে কি তার তিনি দুনিয়া বিকাশ করে গেছেন। মোনাজাত যখন করেন তখন কি মোনাজাত করেন? আল্লাহ কি বলেন? প্রথমে বলে ফির দুনিয়া আসে না, দুনিয়াকে আগে ভালো করো, তারপর বলে ওয়াফিল আখের, আখের পরে। আর আপনারা উল্টাটা করেন।
পরকাল পরকাল পরকাল। আরে ভাই, পরকাল আল্লাহর উপর ছাড়া দেন না। আপনি এত অবিশ্বাস কেন আল্লাহর উপর? আল্লাহকে তো অবিশ্বাস করেন কেন? ওদের উপর ছেড়ে দেন, ভালো কাজ করেন। যদি ভালো কাজ করতেন তাদের পানি রক্ষা করতেন, তাদের গণসার্বভৌমত্বের কথা বলতেন, ঠিক আছে, রুহানিয়তের কথা বলতেন, যে মানুষকে সৃষ্টি করেছে আল্লাহর খলিফা হিসেবে, সে খলিফার দায় নিয়ে আপনি আজকে রাষ্ট্র শাসন করতেন, আপনি রাজনীতি করতেন, করতেন না? তাহলে এইটা বলবেন না এই ইসলাম আইনেন না, যে ইসলাম আমাকে ভুল পথে নিয়ে চলে যায়। আমাকে সেই ইসলাম আনতে হবে যে ইসলাম আমার সমুদ্রকে রক্ষা করে, ওই যে বঙ্গোপসাগর, যে আমার গাছপালাকে রক্ষা করে, অর্থনৈতিক উন্নতিকে সে ত্বরান্বিত করে। কারণ আমাদেরকে 5 থেকে ম্যাক্সিমাম, আমার ভাষায় যদি ঠিকমতো রাজনীতি করতে পারে, ইউরোপের সমান হতে, ওই তথাকথিত ইউরোপের সভ্যতা, মানে এই যে তাদের এই যে জৌলস, এগুলো বাদ দিয়ে সত্যিকারের উন্নত সভ্যতা হতে বাংলাদেশে 5 বছরের বেশি সময় লাগবে না। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, বিশ্বাস করেন। কেন লাগবে না? আমরা যাদের উপর ভিত্তি করে অর্থনীতি চলে তারা সব আমাদের প্রবাসীরা পরিশ্রম করে টাকা দেয়, আর সেটা খরচে গুলশান বানানিতে আর লুটেরা নিয়ে চলে যায়। এদেরকে বন্ধ করতে হলে আগে লাগবে গণসার্বভৌমত্ব। আগে এই নতুন গঠনতন্ত্র বা কনস্টিটিউশন যেটা প্রণয়ন আমরা করব, আমরা করতে চাই, সেখানে এইটা থাকবে গণসার্বভৌমত্ব, জনগণই সার্বভৌম ক্ষমতার অভিব্যক্তি, এইটা থাকবে আমার আগামী গঠনতন্ত্রে। জুলাই গণ অভ্যুত্থান সোজাভাবে এই কথাটাই করছে, আর বেশি কিছু বলে, এটাই যথেষ্ট আমাদের। এটা দিয়ে আমরা আগামী 50 বছর চলতে পারবো ইনশাআল্লাহ। এটা ব্যাখ্যা করলে বাকি সব রাজনীতি ঠিক হয়ে যাবে। তো আমি আপাতত এই জায়গায় থামলাম। বঙ্গোপসাগর ভূরাজনীতি সুন্দর কথা আছে, অনেক কথা বলতে পারবো আমরা। প্রথমত হলো যে ডিপ সি পড়ে ব্যাপার, এগুলো আপনারা জানেন। আরও বড় ইম্পর্টেন্ট হলো যেটা তথাকথিত মিরেশ্বরার দিকে যে ইপিজেড যেটা হয়েছে বাপেস, কেমন, এবং এটা সমুদ্রের সঙ্গে যুক্ত, ফলে ওখান দিয়ে ফেনী নদীতে কিন্তু একটা কি সেতু দেওয়া হয়েছে। কেন? যেহেতু আপনাদেরকে, আপনারা চিটাগাংবাসী অক্সফোর্ডের সারিকে দিল্লি আলাদা করতে চান মূল ভূখণ্ড থেকে। আপনারা কি আলাদা হতে চান? চান কিনা? যদি না চান তাহলে দয়া করে ওই ছেলেদের রাজনীতির সমর্থন করেন। যদি লড়তে চাই, আমাদেরকে নতুন রাজনৈতিক যেই কথা আমরা বলছি সেই রাজনৈতিক দল করা, এই কথাগুলো বলতে দিতে হবে। সরওয়ার তুষারের মতো তরুণদের কথা বলতে দিন, তাদের পেছনে গিয়ে দাঁড়ান, তাহলে কিন্তু আমরা এই রাজনীতিটা কিন্তু সামনে আনতে পারবো। কিন্তু কদিন পরে আমরাও থাকবো না, এটা বুঝে দেওয়ার জন্য না। এটা হারাবেন, ও চিকেন নেকও হারাবেন। হারাবেন কেন? কারণ আপনারা এখন মারপিট করতেছেন নিজেদের মধ্যে। এত বড় গণ অভ্যুত্থান হওয়ার পর আপনাকে নির্বাচন 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 নির্বাচন, আর কী হয়েছে আপনাদের? অসুস্থ আপনারা? নির্বাচন তো দেবই, এটা তো তর্কের বিষয় না। ও তো বলছে, তুষার তো বলছে ঠিক আছে আসেন না, গণপরিষদ নির্বাচন করলে পারলেন নিয়ে যান, কে ঠিক আছে আপনাদেরকে? কিন্তু ওটা করতে চাচ্ছে না কেন? এই যে ব্যাপারটা, এটা আসেন আমরা মীমাংসা করি। এবং আমি তুষারের মধ্যে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলবো, কারণ আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে, আপনারা জানেন যখন বিএনপি ক্ষমতা ছিল আমি তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছি, এবং আমার তাদের প্রতি বিশেষত বেগম খালেদা জিয়ার প্রতি আমার একটা আলাদা দরদ আছে। আমি তাকে দেখেছি তিনি কী করে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে তার অটল অবস্থান, আমি নিজে সাক্ষী। ফলে আমাকে তার সম্পর্কে কিছু বললে আই এম দ্য লাস্ট পারসন টু বিলিভ। ফলে তিনি সেই জায়গায় আছেন। ফলে আজকে তাকে সম্মান দেবার জন্য আজকে বিএনপি যদি বেগম খালেদা জিয়াকে সম্মান দেয়, তাদের উচিত তরুণ ছাত্রদের পেছনে এসে দাঁড়ানো, যে তোমরা একটা জয়ী কাজ করেছো, মারহাবা মারহাবা মারহাবা, যে আমরা পারি না কিন্তু তোমরা খালেদা জিয়াকে মুক্ত করেছো। আমি তো তাই করতাম, এবং তাদেরকে সহায়তা করা যেন তারা একটা এমন একটা পলিটিক্যাল পার্টি করতে পারে যেটা এই তর্ক বিতর্ক আমরা করতে পারি, কোথায় তাদের অপছন্দ, কোথায় দেশের জন্য ভালো, এই তর্কটা আসে না, আমরা খোলামেলা করি, অসুবিধা করেছে। তাহলে আমরা মনে করি যে আসেন আমরা যত বেশি খোলামেলা কথা বলবো, যত বেশি আলোচনা করব, তত বেশি আমরা আগায় চলে যাব। আমি শারীরিকভাবে খুবই অসুস্থ, কিন্তু আপনারা আমার কথা শুনেছেন, এবং আমি যদি জীবিত থাকি আপনাদের দোয়ায়, যদি কাজ করে যদি সুযোগ থাকে, আমার লড়াইটা চলবে। আমি সবার কাছে আবারও দোয়া প্রার্থী, আপনার দোয়া করবেন। তো আমি প্রশ্ন করেছিল, আমি তো
একটু হ্যাঁ একটু দুইটা যেগুলো গুরুত্বপূর্ণ আপনি একটু আস্তে আস্তে মানে দুইটা যেগুলো মনে করি করতে। লোক সংখ্যা বেশি হোক আর কম হোক, জাতি তো জাতি, ক্ষুদ্র জাতি কেন? আচ্ছা ওকে, ক্ষুদ্র জাতি আমি একমত, এই জন্য আমরা ক্ষুদ্র জাতি বলি সংখ্যার অর্থে আপনার সঙ্গে একদমই। আপনি জাতিগোষ্ঠী বলেন কোনো সমস্যা নেই, ঠিক আছে না? যিনি বলছেন আমি খুব খুশি, ক্ষুদ্র জাতি কথা বলি সংখ্যার অর্থে। আর কিছুটা পলিটিক্যাল কারণে, যেহেতু সে ছোট ফলে তার প্রতি আমার দায়িত্ব বেশি। সে ছোট, তার ভাষার প্রতি, তার সংস্কৃতির প্রতি সে আমার চেয়ে বেশি সেন্সিটিভ, ঠিক আছে না? আপনার বাড়িতে ছোট ভাইটা বা ছোট বোনটার প্রতি আপনি বেশি দরদ দেখেন না? সে অভিমান করলে তারা অভিমানকে বেশি মূল্য দেন, সে একটু ভুল টুল করলে তার ভুলটাকে ক্ষমা করে দেন। তো তেমনি ক্ষুদ্র জাতিসত্তার পেছনে তাদেরকে ক্ষুদ্র করার উদ্দেশ্য না, উদ্দেশ্য যারা বড়, যারা বৃহৎ, যাদের কাছে, যাদের আদর স্নেহ ভালোবাসা প্রেমে মহব্বতে এই জাতিগোষ্ঠীগুলো সত্যিকার অর্থে বিকশিত হতে পারে এবং বৃহত্তর জনগোষ্ঠীর অন্তর্গত থাকতে পারে, তার জন্য ক্ষুদ্র কথাটা বলা। আমার কাছ থেকে এইভাবে আমি বলি, আমি ব্যবহার করি ক্ষুদ্র, এই জন্য কথাটা বলি। কিন্তু যিনি এই কথাটা বলেছেন তিনি ঠিক বলেছেন, আসলে ক্ষুদ্র জাতি বলে কোনো জাতি নেই। এর সঙ্গে আমি একটু লেলেন যারা বামপন্থী বামপন্থী রাজনীতি সম্পর্কে যারা পরিচিত, যে এখানে একটা রাজনৈতিক পরিভাষা আছে। এই রাজনৈতিক পরিবেশের নাম হচ্ছে সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণের অধিকার। সে যত ক্ষুদ্র হোক, সে যেহেতু আমার চেয়ে ভিন্ন, সে কেমন করে থাকতে চায়, কি করতে চায়, এটা করবার অধিকার তাকে দিতে হবে। এমনকি বিচ্ছিন্ন হবার অধিকার, কথাটা খেয়াল রাখেন, এমনকি বিচ্ছিন্ন হবার অধিকারও তার আছে। এটাকে বলে গণতন্ত্র। মানে আজকে যদি কেউ, পাহাড়িরা যদি কোনো কারণে বাংলাদেশ থেকে আলাদা হতে চায়, এইটা তার কিন্তু গণতান্ত্রিক অধিকার। আপনি যতই কথা বলেন, আপনার বক্তব্য আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু গ্রহণযোগ্য হবে না। ফলে যারা এই যে হকি স্টিক নিয়ে মারতে গেছেন, আপনারা এটা করার পরে তারা যদি নিজেদেরকে স্বাধীনতা চেয়ে বসে, চাইতেছে অনেকে, মণিপুরে দেখেন চাইতেছে। আপনি ভাববেন না ইন্ডিয়া হ্যান্ডেল করতে পারছে মণিপুর, আপনি হ্যান্ডেল করতে পারবেন। ফলে এইসব হটকারী কাজ করবেন না। ফলে কেন করেন এটা আমরা বুঝতে পারি, কারা আপনাদেরকে করায়। ফলে এই কাজ কখনো করবেন না। আপনি তাদের সঙ্গে তর্ক করেন, আমি যেমন করে আদিবাসী শব্দ নিয়ে তর্ক করি, আদিবাসী শব্দটা আমার কাছে গ্রহণ করি। আমার অত্যন্ত প্রিয় বন্ধু যারা, তারা যে কারণে কথাটা বলে এটা আমি বুঝি। তারা বলে যেহেতু 1996 সালে সম্ভবত আদিবাসী আইন, যেটা জাতিসংঘের যে ঘোষণা, কেমন ইন্ডিজিনাস কমিউনিটির যে ঘোষণা, সেখানে আদিবাসীদের কিছু অধিকার দেওয়া হয়েছে। এটা একটু বলি, এটা খুব গুরুত্বপূর্ণ, ভুলে গেছিলাম। কিছু অধিকার দেওয়া হয়েছে। এই অধিকারটা দেওয়ার ফলে তারা, আদিবাসীরা বা আমাদের ক্ষুদ্র জাতিসত্তা যাদেরকে আমরা বলছি, বা আমাদের অন্যান্য ভিন্ন জাতিসত্তা, তারা মনে করছেন যদি আদিবাসী শব্দটা না থাকে, তারা আন্তর্জাতিক সুবিধাটুকু তারা ভোগ করতে পারবেন না। আমি তাদের এই আশঙ্কার সঙ্গে একমত। কিন্তু এটা ক্ষতিকর, এই পজিশনটা ক্ষতিকর। কেন? কারণ আসলে বাংলা একটার মানে হলো, দেখেন, বাঙালিদের বৃহত্তর একটা অংশের মধ্যে আপনারা ক্ষোভ জাগিয়ে তুলছেন। কারণ আপনারা তো আদিবাসী নন, আপনারা তো রেড ইন্ডিয়ান না, আপনারা তো অস্ট্রেলিয়ান অ্যাবরিজিন না। কিন্তু আপনি আমার কথা খেয়াল, এটা বললে কিন্তু আবার আপনি এটা কড়া করে বলেন, আমি এটা করে কমো না, আমি এটা নরম করে বলবো। কারণ কেন সে বলে, কারণ তার তো বলার অধিকার আছে। কারণ আপনি তাকে অত্যাচার করছেন তো ভাই, আপনি জি জি ঠিক, আপনি ঠিক বলছেন, আপনি ঠিক বলছেন। কিন্তু কিছু ইতিহাস খেয়াল করতে হবে। আপনার নেতা দেশ স্বাধীন হবার পরে যদি বলে যে যাও বাঙালি হয়ে আসো, তো এটা দোষ কার? এটা দোষ আপনার না? এটা দোষ আপনার কিনা? তো তাহলে আপনি কেন ওকে একা দোষ দেখছেন? আপনি সে যখন তার অধিকারের কথা বলেছে, সে তো সশস্ত্র লড়াই করবার অধিকার আন্তর্জাতিকভাবে প্রাপ্ত। আপনি কেমনে লড়বেন এই লড়াই? আরও অনেক আইন আছে, রাইট টু প্রোটেক্ট। ইচ্ছা করলে আপনাদেরকে বিদেশি রাষ্ট্রগুলো এসে এই পার্বত্য চট্টগ্রাম আলাদা করে দিতে পারে, পারবেন লড়তে আপনি? ফলে প্লিজ ডোন্ট বি স্টুপিড। আপনার আন্তর্জাতিক আইন বুঝতে হবে, ভূরাজনীতি বুঝতে হবে আপনাকে, আপনার ক্ষমতাকে বুঝতে হবে, এবং নাগরিক মানবিক অধিকার পরিষ্কার আপনাকে বুঝতে হবে। আপনি কারো নাগরিক মানবিক অধিকার হরণ করতে পারেন না। আপনি কি ধরুন ক্যান্টনমেন্ট কি রাখেন নাই চিটাগাং হিল ট্র্যাক্সে? আপনি আপনার বাড়িতে যদি ক্যান্টনমেন্ট থাকতো, পাকিস্তানিরা রাখতো, আপনি কি মানতেন? আমাকে বলেন, উত্তর দেন। আর যদি পাকিস্তানিরা থাকতো, আপনি মানতেন ওটা? তো ওদের কেন মানবে? তাহলে আপনি আগে নিজে ঠিক হন।
নিজে ঠিক হওয়ার পথে পাশাপাশি মানে যে ভাই তুমি এটা করলে এটা তোমার জন্য ভালো না, এইটা করলে পরিবেশটা তৈরি করেন। মারমাত সন্তুলাম কথা বাদ দেন, মানবেন্দ্র তো ভালো কথা বলতে, খারাপ কোনো কথা বলেনি। আমাদের সমাধান করতে পারি নাই, তাহলে যেটা রাজনৈতিক প্রবলেম এটাকে মিলিটারি প্রবলেম বানাবেন না। যেটা রাজনৈতিক প্রবলেম এটাকে আমরা যেন রাজনৈতিকভাবে সমাধান করতে পারি, তার জন্য পরিবেশটা আমরা তৈরি করে দেব। কিন্তু ভাই জাহাঙ্গীর ভাই যেটা বলেছে আমি একমত, যে অবশ্যই তারা এদেশে আদিবাসী বলে কোনো আলাদা আদিবাসী নাই। ফলে আমরা এখানকার মূল নিবাসী, আমরা আদিবাসী, কিন্তু তারা আদিবাসী কথাটা ব্যবহার করে, যেহেতু আমরা তাদের উপর অত্যাচার করেছি, তাদের অধিকার হরণ করেছি, তাদেরকে নিপীড়ন করেছি। সেই নিপীড়ন বন্ধ করবার কোনো গঠনতান্ত্রিক উপায়ও আমরা বের করছি না। তরুণরা যখন এটা বলতেছে আমরা সমাধান করব, আমাদের নতুন গঠনতন্ত্র, নতুন কনস্টিটিউশনে কামাল হোসেনেরটা না, 72-এরটা না, এটা ফালাই দাও, ফালাই দিয়ে নতুন করে আমরা আবার গঠনতন্ত্র প্রণয়ন করব, সেখানে তাদের অধিকার পূর্ণভাবে স্বীকৃত থাকবে, তাহলে তো সমাধান হয়ে যায়, সহজ সমাধান। তাহলে এই সমাধান কেন আমরা একটি হাতে অবদান্ত করে ফেলছি? 5ই অগাস্টের পরে এটা সমাধান করে খুবই সহজ, এটা মোটেও কঠিন কিছু নয়। তাহলে আমরা আগে নিজেরা খোলা হই, নিজেরা বুঝি গণসার্বভৌমত্ব কাকে বলে। গণসার্বভৌমত্ব যদি আমি কক্সবাজারের অধিবাসীদের ক্ষেত্রে প্রয়োগ করি, গণসার্বভৌমত্ব পাহাড়ের জাতিগোষ্ঠীর জন্য তো রাখ দিতে হবে। আপনি তো ডবল স্ট্যান্ডার্ড মাইজ করতে পারবেন। তো পাহাড়ের রক্ষার ক্ষেত্রে, আজকে বন রক্ষার ক্ষেত্রে সে তো আমার চেয়ে বেশি অভিজ্ঞ। আমি জেলে যেমন করে কি নদী রক্ষা করতে জানে, ঠিক আছে, সমুদ্র রক্ষা করতে জানে, কৃষক যেমন মাটি রক্ষা করতে জানে, ঠিক বনবাসী এই তারা পাহাড়িরা তারা বন রক্ষা করতে পারে ভালো। আপনি তাদের বন সাফ করে দিয়েছেন, এটা কী করে হবে? এটা হবে না। তো তাহলে আমরা আসেন আলোচনা করি খোলা মনে, কেমন আগে থেকে কোনো আমরা যেন কোনো প্রিসাপোজিশন, কোনো আগে থেকে যেন কোনো অনুমানের ভিত্তিতে যেন আমরা কাজ না করি। জি, থ্যাংক ইউ। নির্বাচন কেন গণ-অভ্যুত্থানের বিপরীত এবং মানে যারা নির্বাচন চায় তারা কি গণ-অভ্যুত্থান? হ্যাঁ, যারা নির্বাচন চায় তারা গণ-অভ্যুত্থান বিরোধী। খুব সোজা কথা, এটা তো আমরা আলোচনা করেছি, আশা করি আমরা এটা করেছি। কেন বিরোধী? তার কারণটা হচ্ছে প্রথমত কিছু ধারণা আমাদের বাদ দিতে হবে। নির্বাচন বাদ দিতে হবে। নির্বাচন তো বললো না, কিসের নির্বাচন? এটা কি গণপরিষদ নাকি সরকার নির্বাচন? তারা আসলে নির্বাচন চায় না, তারা চায় সরকার নির্বাচন। সরকার নির্বাচন মানে সংবিধান এখন যা আছে তাই থাকবে, তারা এটা বদলাবে না। তারা খালি এই ফ্যাসিস্ট সংবিধান, ফ্যাসিস্ট রাষ্ট্র, এই আমলাতন্ত্রে এইখানে গিয়ে তারা ক্ষমতায় বসে আগামী 15 বছর লুটপাট করতে চায়। আর কি মানে আছে? আর তো কোনো মানে নেই। আর যদি আমি নতুন করে এই রাষ্ট্রকে গঠন করতে চাই, তাহলে অবশ্যই আমাকে একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। প্রথম নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন, যেখানে একটা নির্বাচন করব তাদেরকে যারা বাংলাদেশের জন্য নতুন গঠনতন্ত্র প্রণয়ন করবেন। কিন্তু বিএনপি বলছে তারা 72-এর সংবিধান বাতিল চায় না, কারণ তারা জিয়াউর রহমান বিরোধী। আমি তো ব্যাখ্যা করলাম, তারা জিয়াউর রহমানের রাজনীতি বিরোধী। যে জিয়াউর রহমান সাম্য, মানবিক মর্যাদা, ইনসাফের ভিত্তিতে লড়াই করেছিলেন এবং তাকেও তারা বিরোধিতা করতেছে। কারণ হলো, আবারও বলি, 72-এর সংবিধান বাতিল করা মানে মুক্তিযুদ্ধকে ওন করা, জিয়াউর রহমানকে ওন করা, জিয়াউর রহমানকে তার পূর্ণ মর্যাদায় প্রতিষ্ঠিত করা। আর যদি আপনি বাতিল না করেন, আপনি কী করেন? আপনি বাকশালী সংবিধান ধরে রাখছেন কেন? কি যুক্তি দেয়? আপনার যুক্তি দিতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ জরুরি কিনা, হলে তার প্রক্রিয়া কী হতে পারে? আচ্ছা, প্রথমত হলো, আচ্ছা, ভেরি গুড প্রশ্ন। বিদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা জরুরি কিনা, আমি একটু হেটোরিক্যাল, মানে একটু তর্কের খাতিরে একটু প্রশ্নটা এভাবে তুলি। বাতিল যদি নিষিদ্ধ করে অসুবিধা রেখে আমরা লড়াই করছি কার বিরুদ্ধে? প্রথমত প্রশ্নটার ধরনটা ভুল, তুলবার পদ্ধতি ভুল। এটা কিন্তু কৌশলী প্রশ্ন। আওয়ামী লীগ এইভাবে প্রশ্নটা তুলুক চায় কেন? সে চায় যে আওয়ামী লীগ নিয়ে কথা হোক। আমি বলবো ফ্যাসিস্টদেরকে নিষিদ্ধ করা কি উচিত না? কোনো ফ্যাসিস্ট দলকে নিষিদ্ধ করা উচিত না? তাহলে এটাও প্রশ্ন, আওয়ামী লীগ তো না। আওয়ামী লীগ নিয়ে তো আমরা
আমরা তার পক্ষ বলতে চাই না, বিপক্ষ বলতে, এটা আওয়ামী লীগ বলুক, আমরা চাই যে এটার কি ট্রুথ অ্যান্ড জাস্টিস কমিশনের মতো, নেলসন ম্যান্ডেলার মতো, যে আমরা একটা রিকনসিলিয়েশন হোক সমাজে, আমরা চাই তার মধ্যে অনুশোচনা আসুক, কারণ সেও সমাজে আছে, সেও আগামী দিনে রাজনীতিতে আসুক। সেক্ষেত্রে আমার অবস্থান খুব পরিষ্কার। আমি মনে করি যে অবশ্যই এই নামে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। যদি আপনারা জামাতি ইসলামীকে নিষিদ্ধ করতে পারেন, তা আওয়ামী লীগ কী সমস্যা রে ভাই? আপনারা করেন নাই? তখন কোথায় ছিলেন? তাহলে জামাতি ইসলামীকে নিষিদ্ধ করতে, আমি এখনও মনে করি জামাতি ইসলামী তার নাম বদলানো উচিত। আপনারা শুনেছেন আমার বক্তব্য। ঠিক যে যুক্তিতে আমি বলি জামাতি ইসলামী তার নাম বদলানো উচিত, কারণ 72 সালে জামাতি ইসলামী যে নামে রাজনীতি করেছিল, সেই রাজনীতিটা যদি রাখেন, আপনারা আবার কি আওয়ামী লীগকে ক্ষমতায় আনবেন, আওয়ামী লীগকে ফ্যাসিস্টদেরকে আবার ক্ষমতায় আনবেন। বাংলাদেশের সেকুলার বনাম ইসলামিক রাজনীতির যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব দয়া করে আর টিকায় রাখবেন না। যদি টিকায় রাখেন, আপনি আবারও ফ্যাসিস্টদেরকে আনবেন, সেকুলাররা আবার সংগঠিত হবে, বাঙালি জাতিবাদীরা আবার সংগঠিত হবে। ফলে যে বারবার জামাত ইসলামী বিনয়ের সঙ্গে বলি, জামাত ইসলামী বলবো বিচক্ষণ দল, জামাত ইসলামী শফিক ভাই অসাধারণ মানুষ, তার বহু মানুষ আছে, এখানেও আমার জামাত ইসলামী ভাইরা আছে, আমি তাদেরকে ভালোবাসি। আল্লাহ কী বলবো, আমি কসম করতে পছন্দ করি না, সত্যি ভালোবাসি। কিন্তু দয়া করে আপনারা আপনাদের নামটা বদলান। যদি আপনার নাম না বদলান, আমরা কিন্তু আগামী দিনে দিল্লির বিরুদ্ধে লড়াই করতে পারবো না। দিল্লির বিরুদ্ধে লড়াই করতে হলে নামটা বদলাতে হবে। এবং ঠিক একই কারণে আওয়ামী লীগকে আবার রাজনীতি করতে দেওয়া উচিত নয় এই নামে। ঠিক যে নামে কু ক্লাস ক্যান নিষিদ্ধ, যে যুক্তিতে আজকে মার্কেটে জার্মানিতে নাৎসি পার্টি নিষিদ্ধ, মুসলিনের পার্টি নিষিদ্ধ, ঠিক আছে না? ঠিক একই যুক্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে। জামাতকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কী অসুবিধা? কেন বিএনপির প্রাণ এত কাঁদে, এটা আমি বুঝি না। কই জামাতের জন্য তো তার প্রাণ কাঁদে নেই, জামাতের নেতাদের তো একটার পর একটা তো আপনি ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে, কই কারো তো প্রাণ কাঁদে নেই। তো এটার জন্য প্রাণ কাঁদবে কেন? আমি বলছি যে এটা যুক্তিসঙ্গত হতে হবে। কিন্তু আমার রাজনীতি নেলসন ম্যান্ডেলার রাজনীতি, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, সত্য জানতে হবে। কেন আওয়ামী লীগ এত বড় আপনার অবিচার করেছে এই দেশের জনগণের মধ্যে, কেন আয়নাঘর হয়েছে, কাদেরকে হত্যা করা হয়েছে, কেন হাসিনা এই আচরণ করবেন, এই সত্য আমাদেরকে জানতে হবে এবং জানবো। এবং যখন তারা অনুশোচনা করবে, তখন তাদেরকে ক্ষমা করার পক্ষে আমি জানাবো, কিন্তু এখন না। ঠিক আছে, জুলাই গণঅভ্যুত্থান এটা মেলার প্রশ্ন দেখতেছি, অনেক প্রশ্ন আছে। আচ্ছা ঠিক আছে, আমরা ধৈর্য আছে। গণঅভ্যুত্থানের জন্য জনগণগঞ্জে বাংলাদেশের বিনির্মাণকে শুরু করা হতো। একদিকে পূর্ণ রাজনৈতিক কাঠামোবাদীরা বিদ্যমান শাসনতান্ত্রিক কাঠামো আঁকড়ে ধরে রাখতে চায়, অপরদিকে জুলাই গণঅভ্যুত্থানের সারথীরা প্রোক্লেমেশনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করতে চায়। এরকম পরিস্থিতি আমাদের সমাধানের পথ কি হতে পারে? আচ্ছা, প্রথমত হলো যে কোনো রাজনৈতিক তর্কটা যখন সমাজে আসে, সেই তর্কের মর্মটা আমরা বোঝার চেষ্টা করি। একটা হচ্ছে যে নিঃসন্দেহে জুলাই গণঅভ্যুত্থানে 5ই অগাস্টে ঘোষণাপত্র আসা উচিত ছিল। এটা হচ্ছে যেটা আমার বক্তব্য যারা শুনেছেন, আমি প্রথম থেকে বলেছি যে ডক্টর ইউনূসকে শপথ নিতে হবে জনগণের সামনে এবং তিনি একটা ঘোষণা দেবেন। প্রোক্লেমেশন মানে ঘোষণা। এখন ঘোষণা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই কাকে বলে। গণঅভ্যুত্থানের পরে ঘোষণাটা নতুন রাষ্ট্রের আবির্ভাব ঘটছে তার ঘোষণা। পুরনো ব্যবস্থা চলে গেছে, নতুন ব্যবস্থা কায়েম হবে এবং জনগণের যে অভিপ্রায় এখনও লিখিত হয় নাই, সে অভিপ্রায় লিখবার যে প্রক্রিয়া, নতুন গঠনতন্ত্র প্রণয়ন, গঠনতন্ত্র লেখালেখির যে কাজ, এটার জন্য যে সময় এবং সেই সময়ে যারা পরিচালনা করে যে সরকার, তাকে অন্তর্বর্তীকালীন সরকার বলা হয়। এটা হচ্ছে রাজনৈতিক সাহিত্যে, আইনি সাহিত্যে এটাই। এই গণ অভ্যুত্থান যে হয়েছে, হওয়ার পরে এখন যারা ক্ষমতা আছে তারা কি বৈধ? তারা কোন আইনে বৈধ? তারা না ঘরকা না ঘাটকা, তারা গণ অভ্যুত্থানকে রিপ্রেজেন্ট করে। কেন গণ অভ্যুত্থান বৈধ? কারণ জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে গণ অভ্যুত্থান ঘটেছে, জনগণ এই অভ্যুত্থান ঘটিয়েছে, জনগণের সভরেন। ফলে সভরেন জনগণের দ্বারা যে ঘটনা ঘটেছে এটা আইনের ঊর্ধ্বে, তারা গণ অভ্যুত্থান বৈধ।
কিন্তু সরকার তো বোঝে না, সরকার তো অবৈধ। তাহলে ঘোষণাটা ছিল তখনই দেওয়া যে জনগণের পক্ষে, আমরা জনগণের পক্ষে আজ হইতে ক্ষমতা গ্রহণ করিলাম, এখন হইতে আমাদের আদেশে রাষ্ট্র চলিবে, এটাকে বলে প্রোক্লেমেশন। 2 লাইন। সেকেন্ড লাইন এটা থাকতে পারত যে যতক্ষণ পর্যন্ত না নতুন গঠনতন্ত্র প্রণীত হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের বিদ্যমান আইন অনুসারে আইন, আদালত, অফিস সব চলবে। তবে যদি আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে কোনো আইন অসঙ্গতিপূর্ণ কিংবা সাংঘর্ষিক হয় সেটা বাতিল হইয়া যাবে। এটা আমি বহুবার ব্যাখ্যা করেছি, খুব সিম্পল। এই দুইটার মাধ্যমে প্রোক্লেমেশন হয়, আর কিছু লাগে না প্রোক্লেমেশন। এরপর আপনি পরবর্তীকালে লিখতে পারেন যেহেতু 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 অতএব আমরা এই ঘোষণা করেন, লিখতে পারেন আপনি। কিন্তু আমি মনে করি যে এখন আজকে কি ঘোষণা দেওয়া যেতে পারে? এরকম একটা ঘোষণা কি আজকে দেওয়া যেতে পারে? উত্তর হচ্ছে অবশ্যই পারে। আমি বলি না, মিয়া বিবি রাজি তো কে করেগা কাজে। জনগণ যদি চায় তো অবশ্যই ঘোষণা দিতে পারে। ফলে জনগণ কি চায় কি চায় না, এটা আমরা এখন যেহেতু দেরি হয়ে গেছে, আমরা অনেকে বলতে না জনগণ এখন চায় না, জনগণ এখন নির্বাচন চায়। তো আমরা এটা করতে পারি, আমরা এটাকে জটিল করে ফেলতে পারি এবং এটাকে কোথায় করতে পারি, আমরা এটাকে ধামা চাপা দিতে পারি। ধামা চাপা দেওয়া যায় না। হিস্ট্রি খুব নিষ্ঠুর এবং নির্মম। যেই জন্য আমি বলেছি বিএনপিকে দয়া করে গৃহযুদ্ধ লাগাবেন না বাংলাদেশ। ফলে আপনাকে অবশ্যই কথা বলতে হবে। ঠিক আছে, যদি আপনারা নাও চান তাহলে অন্তত জিজ্ঞাসা করেন, আচ্ছা আমরা কি নতুন সংবিধান চাই কি চাই না, তার ব্যাপারে তো গণভোট হতে পারে। তো আপনারা কিছুই চান না, আপনারা খালি যদি সরকার চান আর একটা কি নির্বাচন দেন, আমরা আবার লুটে পুটে খাই, না বাবা এটা তো রাজি হব না, আমরা এটা তো হবে না। তো সেই জন্য আমি বলবো যে আমরা খেয়াল করতে হবে যে আমাদের তর্কগুলো কোথায় জড়িত। দুটো ধারা, একটা হচ্ছে গণ অভ্যুত্থানের ধারা, যেটাকে আমরা বলি গণ রাজনৈতিক ধারা বলতে পারেন, আর একটা হচ্ছে ফ্যাসিস্ট ধারা। এই দুটো ধারা ক্রমশ জনগণের কাছে স্পষ্ট হয়ে উঠবে এবং জনগণকে কখনোই দমন করা যাবে না। কারণ গণ রাজনৈতিক ধারা, জনগণ সে তার নিজের শক্তি স্বাদ পেয়ে গেছে, তাকে দমন করা অসম্ভব। 25শে মার্চের রাত্রে পাকিস্তানিরা পেরেছিল দমন করতে, বাংলাদেশ কি স্বাধীন হয়নি? ফলে এবারও হবে না। ফলে আমরা যারা কখনোই গৃহযুদ্ধ চাই না, তরুণরা যারা কখনোই চায় না, তারা হয়তো কৌশলী হবে, হয়তো সময় লাগবে, কিন্তু 5ই আগস্টের আগে বাংলাদেশ আর ফিরে যাবে না। ঠিক আছে না? কই গেল আমার? আপনার কি ধৈর্য আছে? মেলার প্রশ্ন কিন্তু। আচ্ছা, আমরা হচ্ছে যে আরেকটা প্রশ্ন নেব। আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন আসছে, আমি প্রশ্নের একটু সারাংশ করি। সেখানে হচ্ছে যে গণসার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন আসছে, অনেকগুলো প্রশ্ন আসছে। তবে একটা ইসলামী স্টেট নিয়ে একটা কোয়েশ্চেন আসছে, সেটা হচ্ছে কোনো দল ইসলামী স্টেট কায়েম করতে চায় বা ইসলামিক ইকোনমি প্রতিষ্ঠা করতে চায়, সেটার আসলে আদৌ আছে কিনা বা এই ধরনের কোনো কিছু, সেটা আপনার কাছ থেকে শুনতে চাই। প্রথমত হলো এই ব্যাপারে আমি লিখেছি, আমি আরও আপনারা দেখবেন। প্রথমত ইসলামের দৃষ্টিতে ইসলামিক স্টেট বলে কোনো স্টেট নাই। কারণ আধুনিক রাষ্ট্র একান্ত খ্রিস্টীয় রাষ্ট্র, ব্যাখ্যা করেছি আগে। আচ্ছা আমি আপনাকে সহজ করে বুঝে বলি, শুঁড়িখানা আছে, শুঁড়িখানা নিষিদ্ধ না? মদ খাওয়া নিষিদ্ধ। তো শুঁড়িখানার সামনে যে লেখেন ইসলামের শুঁড়িখানা, এটা হবে কি ইসলামে? ঠিক তেমনি ইসলামিক স্টেটও চাই, হবে না ওটা। ফলে আধুনিক রাষ্ট্রের সামনে ইসলামী লিখলে এটা ইসলামী রাষ্ট্র হয় না। ইসলামের মধ্যে রাষ্ট্রের ধারণা নাই। কেন নাই? কারণ ইসলাম মনে করে রাষ্ট্র একটা প্যারাসাইট, সমাজের উপরে এটা একটা পরজীবী। এটাকে বলেছি না গণরুহানিয়া, জনগণের স্পিরিট, তার যে রুহানি শক্তি, এটাই সামষ্টিক ক্ষমতা, এটাই। এবং সে কী করে? সে আত্মসমর্পণকারী, সে ঈমানদার, মানে আল্লাহর কাছে সে আত্মসমর্পণ করে বসে আছে। ফলে এখানে স্টেটের ধারণা, সো কল মডার্ন স্টেট, একটা খ্রিশ্চিয়ান থিওলজিক্যাল ধারণা। ইসলামিক স্টেট বলে কোনো খ্রিশ্চিয়ান ধারণা নাই। পরিষ্কার? এরপরে কারো প্রশ্ন থাকলে আমার ব্যাখ্যা করবো, না নাই, ইসলামের সমাজ আছে এবং ইটস বিউটিফুল। এই জন্য ইসলাম অসাধারণ। কারণ আধুনিক রাষ্ট্র গড়ে উঠছে এই মাত্র 16th সেঞ্চুরির পরে।
আর সেই আরব দেশে যেই ক্ষমতা গড়ে উঠছিল রসুলের, এটা ছিল কি রুহানি ক্ষমতা। প্রথমে সেটা একটা রিসালাত, রিসালাতের পরে কি এসছে খলিফা। এরা কি ছিলেন, যেহেতু রসুলের কাছে ছিলেন, ফলে রসুলের গুণাবলীর মধ্যে তারা ছিলেন। তারপরে ক্ষয় হয়েছে, এই রুহানি শক্তির ক্ষয় হয়েছে। এখন আপনারা প্রত্যেকে কিন্তু এখানে যারা বসে আছেন প্রত্যেকে খ্রিস্টান, এখন আপনারা যাকে আল্লাহ মানেন তার নাম হচ্ছে পুঁজি। মানেন না? মানেন না? বুকার দিয়ে বলেন। আপনারা কি টাকা ছাড়া কেউ চলেন? আপনার টাকার আইনের বাইরে চলতে পারেন? বলেন রে ভাই, চুপ করে কাছেন কেন? আপনাদের আল্লাহর নাম হচ্ছে পুঁজি। ফলে আপনারা যারা ক্যাপিটালিজমের বিপক্ষে, পুঁজির বিপক্ষে, ভুয়া আল্লাহকে ধ্বংস করার বিরুদ্ধে লড়াই করবেন না, আপনাদেরকে আমি ইসলাম থেকে আপনারা খারিজ হয়ে গেছেন নিজে নিজে। আপনাদের কাছে আপনার আল্লাহর নাম ওই টাকা, পুঁজি, এটাকে আপনি পূজা করেন। আর এই জন্য আপনি ইহকালীন কোনো কাজ করতে চান না, আপনি খালি পরকালীন কথাবার্তা বলেন। আর কি রিজন? এত কোনো কারণ নেই। আপনি ইহকালীন যদি সত্যিকার ইসলাম করতেন, আপনার প্রথম কাজ হতো পুঁজিতান্ত্রিক বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করা এবং মক্কা জয় করা। মক্কা জয় মানে কি? মক্কা জয় মানে কি? ওয়াশিংটন জয় করা। মক্কা জয় মানে হচ্ছে কি? ব্রাসেল জয় করা, ফরাসিদের জয় করা, দিল্লি জয় করা। আর আপনি কি জয় করতে চান? আপনি পরকালে খেলে জান্নাতে যেতে চান। আমার রাসূল তো এটা করেনি। আমি তো তার উম্মত, আমি তো এটা করবো না। আমি আমার জনগোষ্ঠীর পক্ষে দাঁড়াবো, তার জন্য লড়াই করবো শেষ নিঃশ্বাস পর্যন্ত, তাকে জবাবদিহি করবো। আমি অল্প যে সময়টা তুমি আমাকে দিছো, আমি একটা মুহূর্ত ব্যয় করি নাই তোমার জীবের জন্য। তোমার যে প্রাণ, তোমার একটা ক্ষুদ্র প্রাণী যাকে চোখে দেখি নাই, তার জন্য আমি লড়ে গেছি, চেষ্টা করছি আমি যতটুকু আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমি করেছি। আমি এটা নয় কিছু আন্দোলন করি, আপনারা জানেন, সার বিষ ছাড়া। তো লোকে আমাকে আগে করতে পাগল, আরে সার বিষ ছাড়া কি চাষাবাদ হয় নাকি? আমি যে ভাই, আমি তো একটা অতি ক্ষুদ্র একটা মুমিন মানুষ, আল্লাহ যদি বন সৃষ্টি করতে পারে কোনো সার বিষ ছাড়া, আমিও চাষাবাদ করতে পারবো। আমার কথা বুঝে গেছে? তিনি যদি বন সৃষ্টি করতে পারেন কোনো সার ছাড়া, আপনার পিঠে যখন পৃথিবীতে আসছেন, আপনার পিঠে কি পিচকারি দিয়ে পাঠাইছে? বিষের পিচকারি দিয়ে, হাতে সার দিয়ে পাঠাইছে? তো কি করে এত গাছপালা তৈরি হয়? তাহলে যারা আল্লাহতে বিশ্বাস করে না, এদের সঙ্গে তো কোনো কথা বলে লাভ নেই আমার। আপনি খুব ভান করতেছেন যে আপনি মুসলিম, আপনি মসজিদে লেখা রাখেন এইখানে কোনো দুনিয়াবি কথাবার্তা বলা যাবে না। আরে ভাই, ইসলাম তো আছে দুনিয়াবি কথাবার্তা বলা যায় না। এটা তো বলে খ্রিস্টানরা বলে, এটা খ্রিস্টান আইডিয়াস। দ্য রিলিজিয়ন ইজ সেপারেট ফ্রম দ্য রিয়েল লাইফ। সত্যিকারের জীবন থেকে এটা আলাদা। একমাত্র যিশুর জগতে প্রবেশ করলে আপনি মুক্তি পাবেন। ইসলামে তো কি পাপী বলে কেউ নেই, সকলেই মুক্ত। আল্লাহ তো কাউকে পাপী বলে দুনিয়া পাঠায়নি। আর উল্টা বলতেছে খলিফা, কারে সেজদা দেয় না বলে ফেরেশতাকে পর্যন্ত খারিজ করে দিয়েছে বেহেশত থেকে। এই মানুষের সেবা করবেন না, আপনি কিছু ইসলাম করবেন। ফলে যারা বিশ্ব পুঁজিতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে, পুঁজির বিরুদ্ধে লড়ে না, এরা নিজেকে রসুলের উম্মত দাবি করতে পারে না, পেরে। ঠিক তেমনি ইসলামী রাষ্ট্র বলে কোনো রাষ্ট্র নাই। ইসলামী রাষ্ট্র এসছে 6th সেঞ্চুরির পরে। আধুনিক যে রাষ্ট্র এসছে এটা একান্তই ওয়েস্টার্ন খ্রিশ্চান স্টেট। এটার কোনো দরকার নাই। ইসলাম চায় সমাজ, একটা বিশ্ব সমাজ, উম্মাহ চায়। সে সারা দুনিয়ার মানুষকে নিয়ে সে একইভাবে একই জায়গায় বাস করতে চায়। আল্লাহর কোনো মানচিত্র নাই। উনি বসে বসে মানচিত্র আঁকে নাই যে এখানে বাঙালি থাকবে, ওখানে থাকবে রেড ইন্ডিয়ান, ওখানে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র, ওখানে থাকবে অস্ট্রেলিয়া। সারা দুনিয়া আমার, আমি যেখানে খুশি সেখানে যেতে পারি। আছে কি? আল্লাহ বসে মানচিত্র পাঠাইছে, আপনাকে দিছে মানচিত্র? যে চান আল্লাহ কাছে ওদের মানচিত্র দেখান তো দেখি, এই যে বাঙালিরা খালি এই জায়গায় থাকতে হবে। আর আপনি যদি ওখানে যান ইন্ডিয়ার দিকে গিয়ে আপনি কাঁটাতারে বেলাল দিয়ে লাগাবেন, আর আপনি ফেলা নিয়ে আল্লাহতে গুলি করে মারা ফেলাবেন। আল্লাহ কেটে কইছে আইন দিচ্ছে নাকি? কোথা থেকে আসছে কাঁটাতারে বেড়া? আল্লাহর কোনো দুনিয়াতে কাঁটাতারে বেড়া দেখছেন? আল্লাহ কোনো দুনিয়াতে দেয়াল দেখছেন? এগুলো কেন মানবো? আমি তো আমার রসুলের উম্মত, সারা দুনিয়া আমার। আপনি যদি বিশ্বাস না করেন, সারা দুনিয়া মানুষের কি হেফাজতের জন্য, তার দায়িত্ব এই দুনিয়ার হেফাজত করা। ফলে তারা যদি হেফাজত না করে থাকে, সারা প্ল্যানেটকে, পুরো গ্রহকে তারা ধ্বংস করে দিচ্ছে। আজকে আপনার ক্লাইমেট চেঞ্জের কথা শুনছেন না?
আপনারা যারা এনজিও করেন ক্লাইমেট চেঞ্জ কথাতে শুনছেন কি গ্রহের বিপর্যয়, প্ল্যানেটারি ডিজাস্টার কি এগুলো তো শুনেন না, মেলা কেচ্ছে কাহিনী শুনেন। তো কিরে ভাই, আপনার ধর্মই তো শিখেছে যে এই পুরো প্ল্যানেটকে গ্রহ রক্ষা করার দায়িত্ব আপনার তো খলিফা আকার দুনিয়া পাঠাচ্ছে, করেন না কেন? তাহলে ইসলামকে এত সিম্পল জিনিস বানায়েন না, ইসলাম এত সহজ না। অনেকে আমাকে বলে, ফরাদ আপনি এগুলো বলতেছেন, একটা ট্রাইবাল সমাজে মোহাম্মদ নামে একটা লোক, ট্রাইবাল একটা এতিম, এ এত বড় বড় চিন্তা করে ফেলছে। আমাদের ঠিক আছে, তাহলে গ্রিক সমাজ তো আরও খারাপ ছিল। গ্রিক সমাজে কি দাসদের সমাজ ছিল না? আরও পশ্চাৎপদ সমাজ ছিল। ওখানে অ্যারিস্টটল কী করে আসলো, ওখানে প্ল্যাটো কী করে আসলো, ওদেরটা পড়ো কি জন্য? কোরআন শরীফ পড়তে অসুবিধা কী? কোরআন শরীফ বলছি তোমার সমস্যা কী? আমি তো অ্যারিস্টটল পড়তেছি, আমি তো প্ল্যাটো পড়তেছি, আমি তো কোরআনও পড়তেছি, আমার বাপ দাদা পড়ছে এটা। তো আমি যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবো যে এটার মধ্যে ভালো কথা নাই, তখন মধ্যে আমি পড়বো, তোমার সমস্যা কী? ঠিক আছে না? ফলে রাষ্ট্র গঠনের ক্ষেত্রে, সমাজ গঠনের ক্ষেত্রে নতুন চিন্তা আবিষ্কার করা, নতুনভাবে চিন্তা করতে পারা, সারা বিশ্বের বিপরীতে দাঁড়িয়ে এই জালিম বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে হলে আপনাকে অবশ্যই আপনার রাসূলের উম্মত হতে হবে। তিনি সেনাপতি, তিনি সেনাপতি, তিনি খালি পরকালের লোক না, ভাববেন না। উনি যুদ্ধ করেন না ভাই, সেনাপতি ছিল না? তাহলে কেন বাদ দেবো আমি এই লড়াই? কেন এই ট্রেডিশনে বাদ দেবো যেটা আমি পাইছি আমার বাপ দাদার মারফতে? আমি ছাড়বো কি জন্য এটা? কিন্তু এটা মানে কি আমি অন্য ধর্মকে ঘৃণা করবো? না, কেন ঘৃণা করবো? আমি তাকে বুকে জড়াই দেবো, কী সমস্যা আমার? কারণ আমি তো তার চেয়ে মহৎ, আমি তো জানি যে আমি একটা মহৎ জিনিস পেয়ে গেছি আমার কি বাপ দাদার সূত্রে, আলহামদুলিল্লাহ। তো আমি তাকে দেবো না আমার সে সম্পদের কিছু ভাগ? অবশ্যই দেবো, কেন দেবো না? তাহলে এই যে ঔদার্য, এটাকে আমি বলি আলিঙ্গনের রাজনীতি। আমরা দেখছেন আলিঙ্গন করতে পারা, ঠিক না? আমরা কি কোলাকুলি করি না ভাই? আপনারা ঈদের পরে কী করেন? আপনার কোলাকুলি করেন না? তো আসেন না, আমরা এটা কোলাকুলি রাজনীতি শুরু করি, দেখেন না আমরা দুনিয়া জয় করে ফেলতে পারবো। তাহলে এই হচ্ছে, আমরা মনে করি ইসলামী রাষ্ট্রের চিন্তাটা বাদ দিন, আমরা আসেন ইসলামী সমাজ নিয়ে কথা বলি, ইনশাআল্লাহ আমরা জিতে যাব। আমাদের বক্তব্য সারা দুনিয়ার মানুষ শুনবে এবং গ্রহণ করবে। কারণ ইসলামের শক্তিশালী নতুন ধরনের সমাজ গঠনের প্রস্তাবনা কোরআন শরীফে বিভিন্নভাবে, বিভিন্ন আকারে, ইঙ্গিতে এবং রাসূলের ইতিহাসে, এমনকি ইসলামের ইতিহাসে এটা রয়েছে। ঠিক আছে, এটা রয়েছে, এটা আপনি পড়বেন। আপনি তার মধ্যে ভালো দিক আছে, মন্দ দিক আছে। আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন, অবশ্যই আপনার জন্য সোনার খনির মতো এই ইতিহাস, এই ব্যাপারটা আপনি পেয়ে যাবেন আপনার আগামী দিনের আদর্শ। ফলে কেন আমি এটাকে জাতিবাদী নিতে চাই না? মুসলিম জাতি বলে কোনো জাতি নেই। ইসলাম জাতিবাদকে বরদাস্ত করে না। জাতিবাসটা ফালাই দিতে হবে, জাতিবাসটা পেছনে দিতে হবে। এইটা শেষ হয়ে গেছে জাতিবাদের যুগ। এখন আসছে আদর্শের যুগ, এখন আসছে রুহানিয়তের যুগ, এখন আসছে অন্যকে আকৃষ্ট করার চিন্তা দ্বারা, মহব্বত দ্বারা, প্রেম দ্বারা, রাজনীতি দ্বারা, এমনকি যুদ্ধ বিগ্রহ দ্বারা। যদি না শুনো তো তোমার জন্য নিশ্চয়ই আমি লড়তে তৈরি আছি, যদি তুমি ক্ষতি করতে থাকো সব কিছু। এই তো ইসলাম। ঠিক আছে, আর কি কোনো কোথায় গেলাম? সর্বশেষ প্রশ্ন, আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত, সব প্রশ্ন নিতে পারছি না। রোহিঙ্গা জনগোষ্ঠী প্রতিনিয়ত এখানকার সাধারণ জনগোষ্ঠীর মধ্যে মিশে যাচ্ছে এবং এটি এই অঞ্চলের জন্য এবং জাতীয় পর্যায়ে কতটুকু হুমকিকর এবং এই সমস্যা থেকে আমরা কীভাবে সমাধান পেতে পারি? এন্টায়ার রোহিঙ্গা রেসপন্স যদি বলেন। রোহিঙ্গার ইস্যুটা আমাকে অনেক সময় লাগবে বলতে, কেমন? তাহলে আমি যদি অল্প সময় বলতে চাই, এটা আমার প্রতি অবিচার হবে, আপনাদের প্রতি অবিচার হবে। প্রথমত, আমি যে নীতির উপর দাঁড়িয়ে আছি, সে দাঁড়ানিতে আমরা মনে করি যে এই যে আরাকানে তাদের যেখান থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে আন্তর্জাতিক আইনে, এবং একই সঙ্গে যে কোনো নাগরিক মানবিক অধিকারের দিক থেকে অবশ্যই তাদেরকে তাদের স্থানে ফিরে যেতে দেওয়াটা উচিত, এবং ফিরিয়ে নেবার যে প্রত্যেকটা প্রচেষ্টা আমাদের চালানো উচিত। এবং সেটা প্রচেষ্টা আমরা গ্রহণ করতে পারবো যদি আমরা একটা শক্তিশালী বাংলাদেশ তৈরি করতে পারি। এটার সঙ্গে একটা যুক্ত। এবং তার সঙ্গে আপনি দেখেন ইতিমধ্যে আরাকানের সিচুয়েশন বদলাচ্ছে দ্রুতবেগে, এবং আপনি মায়ানমার ক্রমশ সে তার ক্ষমতা হারাচ্ছে।
এই এলাকাটা একটা ভূরাজনৈতিক প্রতিযোগিতার অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে। আমি আপনাদেরকে শুধু পাল্টা প্রশ্ন করব, এটা উত্তর দিতে নলে পারবো না। সেটা হলো, এই ভূরাজনৈতিক জটিলতা মোকাবেলা করার মতো রাষ্ট্র কি আপনার আছে? যদি আপনার রাষ্ট্র থাকতো তাহলে আমি রোহিঙ্গাদেরকে প্রশিক্ষণ দিতাম এবং যুদ্ধ করে আরাকান জয় করে নিতাম। আপনি কি রাজি আছেন? সত্যি সত্যি হাততালি দিচ্ছেন? তাহলে ছাত্রদেরকে সাপোর্ট করেন কালকে থেকে। কারণ নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে না পারলে আপনি এটা পারবেন না। কারণ নতুন বাংলাদেশ লাগবে। সেই বাংলাদেশে আমাদেরকে শক্তি, এই 17 কোটি লোককে একত্র করতে হবে, 1 নম্বর। 2 নম্বর, আমার আরেকটা বই আছে, আপনি যদি পড়েন আপনি দেখবেন, সেই বইয়ের নাম হলো গণপ্রতিরক্ষা। প্রত্যেকের বাধ্যতামূলক সামরিক শিক্ষা লাগবে। কারণ বাংলাদেশ যেভাবে শত্রু বেষ্টিত, সেই শত্রু বেষ্টিত বাংলাদেশে আমরা সকলে যদি সৈনিক না হই এবং আমরা প্রত্যেকটা সৈনিক যদি নাগরিক না হয় এবং সৈনিক এবং নাগরিকদের মধ্যে বন্ধন যদি দৃঢ় না হয়, আমরা বাংলাদেশকে টিকে রাখতে পারবো না। ফলে এটা যদি করতে চাই, আমাদেরকে নতুন গঠনতন্ত্র লাগবে, যেখানে সৈনিকতার ব্যাখ্যা লাগবে, সেনাবাহিনীর ব্যাখ্যা লাগবে, সার্বভৌমত্ব রক্ষা বলতে কী বুঝে ব্যাখ্যা লাগবে। এইরকম এই যে বলছি গণসার্বভৌমত্ব, এই গণসার্বভৌমত্বে যেখানে কায়েম হয় তখন তো সেনাবাহিনী আর স্টেটের সেনাবাহিনী থাকে না, এটা হয়ে যায় গণবাহিনী, মানে পিপলস আর্মি। কারণ জনগণই সেনাবাহিনী হয়ে যায়। এই দেখছেন গণসার্বভৌমত্বের কনসেপ্টটা কত গুরুত্বপূর্ণ, এটা তো হালকা ব্যাপার না। তাহলে আমরা আগে, অতটুক তো অনেক দূরের ব্যাপার, সে দূর ইনশাল্লাহ আসবে একদিন। আগে আমরা বেসিক কনসেপ্টগুলো আমরা পরিষ্কার করি। আমি আবার সামারি করে শেষ করি, ঠিক আছে না? আশা করি তারা বুঝবেন। একটা হচ্ছে রাজনৈতিক জনগোষ্ঠী, কথাটা মনে রাখেন, এটা খুব ইম্পর্টেন্ট। জাতিবাদ না, বাঙালি জাতি, মুসলিম জাতি এগুলো বাদ দেন। কি রোহিঙ্গা জাতি, চাকমা জাতি, সাঁওতাল জাতি, জাতিবাদের দিন শেষ হয়ে গেছে। জাতিবাদ ইজ ফিনিশড। এখন হচ্ছে পলিটিক্যাল কমিউনিটি। আমরা সকলে মিলে একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন তৈরি করব, প্রতিষ্ঠান তৈরি করব। এটা শক্তিশালী প্রতিষ্ঠান, সেখানে সকলে অন্তর্ভুক্ত। আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিব যেটা সকলের জন্য ভালো। আমাদের স্থানীয় সরকারগুলো শক্তিশালী হবে। আমরা হয়তো ফেডারেল স্টেট না চাইতে পারি। ফেডারেল স্টেট, অনেকে ফেডারেল স্টেটের কথা বলে, আমি ফেডারেল স্টেটের বিপক্ষে, আমি ইউনাইটেড স্টেটের পক্ষে। কারণ আমরা ছোট দেশ, কিন্তু আমরা ডিসেন্ট্রালাইজ, আমরা প্রত্যেকটা জেলা ডিসেন্ট্রালাইজ হইতে হবে এবং জনগণকে প্রশাসনের সকল স্তরে অংশগ্রহণ করতে দিতে হবে সিদ্ধান্ত, এবং একই সঙ্গে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের, এটাকে বলে গণসার্বভৌমত্ব। তাহলে এই ধরনের একটা রাষ্ট্র কায়েম করতে হলে তো আমাদেরকে অবশ্যই নতুন করে গঠনতন্ত্র প্রণয়ন করতে হবে। সহজ তো কোনো পথ নেই। তাহলে এইটা আমরা যখন করব তখনই আমরা দেখব যে এই আমরা সামনে আগে যাবো। তাহলে 2 নম্বর এটা গেল। 3 নম্বরটা হলো যে এই আমরা যে অন্যান্য যে সকল বিষয় রাজনৈতিক দলগুলো যে পজিশনটা নিচ্ছে, তাদের কাছে আমাদের বিনীত প্রার্থনা যে তারা একটা তর্কটা তারা সুস্থভাবে যেন তারা করে। বিএনপি যেন জিয়াউর রহমানের রাজনীতির বিরুদ্ধে না দাঁড়ায়, এটাই আমার একমাত্র চাওয়া তাদের কাছে। কারণ আমি জিয়াউর রহমানকে ভালোবাসি। এ সোলজার, একই সঙ্গে ইজ এ ব্রিলিয়েন্ট সোলজার, এবং দেশকে তিনি অনেক বিপদ থেকে উদ্ধার করেছেন অল্প সময়ের মধ্যে। 3 নম্বর কী করে পছন্দ করি? কারণ সার্ক তার করা, তার একটা ভূ রাজনৈতিক তার একটা পরিকল্পনা ছিল, এবং তিনি সেই পরিকল্পনাটা আনফর্চুনেটলি তিনি বাস্তবায়িত করতে পারেন নাই, তাকে মেরে ফেলা গেছে। ফলে বিএনপির প্রতি বিনীত অনুরোধ, যদি আপনারা একটু জিয়াউর রহমানকে ভালোবাসেন তাহলে ওই যে মুক্তিযুদ্ধের ঘোষণা, ওটাকে আপনারা আশ্রয় করেন, 72-এর সংবিধান বাতিল করে দেন। আসেন আমরা কাজ করি, খুব সোজা। এবং মুক্তিযুদ্ধকে ফেরত দেন। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের একটা, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি নয়, আওয়ামী লীগ ছিল একটা পাকিস্তানি শক্তি, ভিন্ন মুখোশ পড়েছিল এখানে, বাঙালি জাতিবাদের মুখোশ ছিল তার, আর সে আসলে ছিল পাকিস্তানি। কারণ পাকিস্তানি কী করলো? বাঙালিদেরই মারত, আর সে বাঙালি হয়ে মুসলমানদের মারছে। এই তখন একই মুদ্রা, এই পাড়ার রূপে।
পাকিস্তানের আমল ছিল নাম জিন্না অ্যাভিনিউ, আর আওয়ামী লীগ এশিয়ার নাম করেছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ, এই তফাৎ। ফলে যারা বলতেছেন, এটা আমার 4 নম্বর প্রস্তাব, যারা বলতেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত না, আমি মনে করি আওয়ামী লীগকে এই সকল কারণে নিষিদ্ধ করা উচিত। 5 নম্বর হলো জামাতের কাছে বিনীত অনুরোধ, আপনারা যদি জামাত ইসলামী নামটা টিকা রাখেন, আবারও আওয়ামী লীগ আসবে বাংলাদেশ, আপনারা চান বা না চান। দ্বিতীয়ত, আপনারা কেন এই নাম রাখবেন? কারণ তাহলে আপনারা কন্ট্রাডিক্টরি, স্ববিরোধী। কারণ আপনাদের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে ইসলাম কায়েম করবেন এরকম কোনো দলিল দেন নাই। আপনারা গণতন্ত্র চাইছেন, তো ইসলাম নাম থাকবে কেন আপনাদের? আমাদের ইসলাম নিয়ে তো কোনো কথাবার্তা নাই, তো আমাদের ইসলামের কিছু নেই। আপনারা মওদুদিকে নিয়েছেন, মওদুদি তো জাতিবাদের যুগে মানুষ, ওনাকে ভালোবাসি আমি, সমস্যা নাই, কিন্তু উনি ছিলেন জাতিবাদী, জাতিবাদের যুগ, নাসেরদের যুগ, মনে আছে না? ইখওয়ানের যুগ, ইখওয়ানের যুগ, নাসেরদের যুগ, জাতিবাদের দিন শেষ হয়ে গেছে রে বাবা। এটা এই রাজনীতি আর থাকবে না, এই রাজনীতি টিকবে না আর। আমাদেরকে নতুন বিশ্ব ব্যবস্থায়, নতুন ভূ রাজনৈতিক ব্যবস্থায় নতুন করে চিন্তা করতে হয়। ফলে আমি মনে করি যে বিনয়ের সঙ্গে আবারও বলবো, তাদেরকে ছোট করার জন্য বলছি না, আমি তাদের নাম বদলানো উচিত। কারণ আমি একটু আগে আমার ভাই কাশেম জাহাঙ্গীর ভাইয়ের সঙ্গে বলতেছিলাম যে এবি পার্টির সঙ্গে আমার বিরোধের কথা বলছি। এটা একটু এই প্রসঙ্গে হয়তো প্রাসঙ্গিক হবে। এবি পার্টিকে পছন্দ করি, আমি মনে করি যে তারা অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছে, গণ আন্দোলন তাদের ভূমিকা অত্যন্ত ইতিবাচক। কিন্তু একটা কথা খালি বলবো, সেটা হলো এই যে আমরা এই যখন আলাদা হয়ে, যখন আমরা এই ধরনের পার্টি, আমি জামাতকে ছেড়ে এবি পার্টি করি নাই, তার একটা মাত্র কারণ ছিল, আমি মনে করি জামাত একটা ভিকটিম। আওয়ামী লীগ আমলে জামাত একটা ভিকটিম। জামাতকে যদি আমি তখন ছেড়ে দিতাম, এটা হতো মুনাফিকি। আমার সঙ্গে মেলা বিরোধ হতে পারে রাজনীতির, কিন্তু একটা জাতীয়ভাবে, জাতীয় স্বার্থের দিক দিয়ে আমি যদি তাকাই, সে মজলুম ছিল, মজলুম। আমি তখন তাকে ছেড়ে আরেকটা পার্টিতে আমি যাব না, যাইনি পুরো 11 সময়। এবং জামাতে যখন শিবিরের ছেলেদের বিরুদ্ধে যখন হামলা হয়েছে, আক্রমণ হয়েছে, আমি শিবিরদের পক্ষে নিয়েছি। কারণ আমি ডেফিনেটলি জানি এই বিরুদ্ধে মজলুমের পক্ষে। আমিও রাতারাতি মৌলবাদী হয়ে গেছি, জামাতি হয়ে গেছি, আমার তো সমস্যা নেই। আপনি আমাকে ট্যাগ দিয়ে কী করবেন রে ভাই? আমাকে ট্যাগ দিয়ে তো দমাতে পারবেন না। আমি যেটা সঠিক মনে করি, আমার নীতিতে যদি লাগে এটা সঠিক, আমি তাই করব। আমার সেটা আমি করবো। যদি আমি ভুল করি, আমি কান ধরে দরজা উঠবো, বলবো যে ভাই ভুল করেছি, মাফ করে দেন, আমি ঠিক হয়ে যাবো এর কথা। কিন্তু আমি যদি মনে করি এটা আমি ঠিক পথে আছি, আমি মনে করি এটা আমাদের করা দরকার। ফলে আমি মনে করি এই ছোট ছোট কিছু প্রস্তাব আপনাদেরকে দিয়ে গেলাম, আপনারা ভাবেন, এবং এটা আমার লেখালেখির মধ্যে পাবেন। এবং আর যারা আগ্রহী, আরও পড়তে, আরও ডিপলি, আরও গভীরভাবে বুঝতে আগ্রহী, আমার একটা বই আমার ভাই, ছোটো ভাই সরওয়ার, আমার কমরেড, আমার সহকর্মী আছেন, তিনি বের করেছেন, এবং রোমেল আছেন, এই 2 ভাই, এই দিয়ে তাদের চাপে আমি এই বিপদে পড়ে বই বাইরে করছি। এখন সেটা আছে বাজারে, আপনারা পড়লে আপনারা দেখেন আমাদের রাজনীতিটা অনেক পরিষ্কার হয়। আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আমি খুবই খোলা মনের মানুষ। আমাকে ধরা দিলে আমি কিন্তু আমার ভুল শুধরাই, আমার ভুল শুধরাবো এবং আমরা এগিয়ে যাবো। আমি তো আগামী দিনে আমাদের লড়াইতে আপনারা সকলে থাকবেন। এবং যারা আজকে এই অনুষ্ঠানটা করেছেন, অর্গানাইজ করেছেন, জাহিন থেকে আরম্ভ তার বন্ধুরা, এই যারা কমিউনিটি অ্যালায়েন্স যারা, তাদেরকে আমার হৃদয় থেকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের শহীদ পরিবার, তাদের প্রতি আমার আবারও আমার হৃদয়টা তাদের সঙ্গে সারাক্ষণই আছে। যারা পঙ্গু হয়ে আছেন, যারা এখন পড়ে আছেন, তাদের সঙ্গে আমি সবসময় বাস করি। তারা আমার স্মৃতিতে আছেন, আমি তাদের মানুষ, ঠিক না? আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে, হয়তো তাদের যেটা কথা বলতে পারবো বলে। কিন্তু আসলে আমি যখন চিন্তা করি, তখন আমি নিজেকে সহ্য করতে পারিনি। এতগুলো মানুষ মারা গেল, তারপরে কি করে আমরা কোনো পরিবর্তন ছাড়া খালি নির্বাচন 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 চাই, এটা আমার মাথায় ঢোকে না। সকলে ধন্যবাদ। আবারও